তারপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, ডাক্তার, যত আন্দোলনে শহীদ পরিবার আন্দোলনে যত ধরনের ডাইমেনশন আছে সব ধরনের আয়োজনই আমরা করার চেষ্টা করেছি। কিন্তু যেটা আমাদের কাছে একটু অবাক করেছে আর কি আমাকে, সেটা হলো আমি ভেবেছিলাম যে সরকার আরো আড়ম্বরের সাথে আরো কিছু করবে। বড় একটা বিজয় মিছিল হতে পারতো সরকারের আমন্ত্রণে, যেভাবে আমরা পয়লা বৈশাখে মানে পয়লা বৈশাখে আমরা যেভাবে মঙ্গল শোভাযাত্রা করি, হ্যাঁ সেরকম হতে পারতো। কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা যায় নাই। কিছু আলোচনা সভা তারা আয়োজন করেছেন, সেগুলো গঙ্গ বাঁধা মনে হয়েছে আমার কাছে। এর বাইরে সারা দেশে আবার বিভিন্ন জেলায় অনেক ধরনের কর্মসূচি হয়েছে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানে আয়োজনে। তো সে মানে সব মিলিয়ে আমি বলবো যে পাশাপাশি প্রায় 3-4টা কনসার্ট হয়েছে 4 এবং 5 তারিখে ঢাকায় বিভিন্ন স্পটে। সেগুলো মিলিয়ে এক ধরনের ফেস্টিভ একটা মুড ছিল। এবং শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের যে একটা আনন্দ, সেটা আমি তরুণদের মধ্যে দেখতে পেয়েছি। আচ্ছা, এই ফেস্টিভ মুডের সাথে সাথে আরেকটা যেটি দেখা গেছে, এই যে ধরেন জুলাই ডকুমেন্টের উদ্বোধন যেখানে রাষ্ট্রপতি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আরও মন্ত্রীরা ছিলেন। সেখানে দেখা গেল ডকুমেন্টারিতে আপত্তির কারণে ভুয়া, ভুয়া স্লোগান হলো, তুমুল হট্টগোল বেড়ে গেল। বিদেশি যে অতিথিরা ছিলেন, রাষ্ট্রদূতরা ছিলেন, তারা বেরিয়ে গেলেন। পরে এনসিপি নেতারাও সেখান থেকে বেরিয়ে গেলেন। এরকম একটা অবস্থা। আরও যে আপনি বিভিন্ন জেলায়, জেলায় প্রোগ্রামের কথা বলছেন বর্ষপূর্তি উপলক্ষে, সেখানেও বিভিন্ন জায়গায় হট্টগোলের এরকম খবর পাওয়া গেছে। আ টুকটাক সহিংসতার খবর পাওয়া গেছে। তাছাড়া ধরেন জুলাইকে ঘিরে আপনাদের যে কর্মসূচি, কদিন আগে তো খুব গুরুতর ঘটনা ঘটে গেল। সিলেট, হবিগঞ্জ মানে দফায়, দফায় এনসিপির উপর হামলা হলো। আমরা দেখছি ছাত্রদল, ছাত্র শিবির হামলা, পাল্টা হামলা লেগেই আছে, সহিংসতা লেগেই আছে। মোটামুটি একেকটা একটা থেকে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। ১৩টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মানে এই পাল্টাপাল্টি চলছে। মানে জুলাইকে ঘিরেই তো এই সহিংসতা। মানে এটি কেন হচ্ছে? এত সহিংস কেন হয়ে উঠছে? এখানে তো অনেকগুলো প্রসঙ্গ, আমি একটা একটা করে বলার চেষ্টা করতে পারি। প্রথমত হচ্ছে যে গতকালকের যেটা সরকারের যেটা মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে যে এই ঘটনাটা, সে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা ইভেন্ট ছিল, সেখানে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছে জুলাই নিয়ে। তো সেটা যেটা আশ্চর্য করেছে আমাদেরকে যে আপনার আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যে আন্দোলনের যে ব্যানারে আন্দোলনটা হয়েছে, সেটার কোনো উল্লেখ ছিল না। আপনার 3 তারিখের যে এক দফা, সেটার কোনো উল্লেখ নাই। 4 তারিখের লং মার্চ, অর্থাৎ যে ঢাকায় আসো জনতা, এই যে আহ্বান, এগুলোর উল্লেখ নাই। অসহযোগ আন্দোলনের উল্লেখ নাই। মানে পুরোটাই একটা বিএনপিকরণ ঘটেছিল ওই ডকুমেন্টারিতে। এবং তারেক রহমানকে আপনার এক দফার ঘোষক বানিয়ে দেওয়া হয়েছিল, যেটা আসলে ইতিহাসের বিকৃতি। এই ধরনের ইতিহাস বিকৃতি আমরা আওয়ামী লীগকে করতে দেখতাম, যে একটা সবকিছুর ইতিহাসে একটা আওয়ামীকরণ করা, সেরকম একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি। যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি। সেখানে আমাদের যারা উপস্থিত ছিলেন, আমাদের উপস্থিত খুব বেশি ছিল না, 8-9 জনের মতো ছিল, তারা প্রতিবাদ করেছে। এবং সাধারণ যে শহীদ পরিবার, আহত বা অন্যান্য যারা উপস্থিত ছিলেন, তারাও মারাত্মকভাবে প্রতিরোধ করে বা প্রতিবাদ করেছেন। এটার পাল্টা প্রতিক্রিয়ায় সরকারের তরফ থেকে সরকারের একজন প্রতিমন্ত্রী ইশরাক সাহেব, তিনি প্রায় মনে হলো যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলার চেষ্টা করছেন। মানে আমরা তো মুখ দিয়ে কথা বলি, তিনি এক শরীর দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। যে আপনারা কি করেছেন এটা সেটা, এবং এক ধরনের হুমকি দেয়া। পুলিশের যিনি আইজি, তিনি বলেছেন মহামান্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এগুলারে কি স্যার বাইর করে দিব, মানে এরকম, মানে এগুলারে এইভাবে আর কি। তো যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একজন পলিটিশিয়ান, তিনি বুঝেন এটার কনসিকুয়েন্সটা হুম। কি হবে, ফলে তিনি তাকে নিবৃত করেছেন। তো এগুলো ঘটেছে, এবং এগুলো ঘটাটা খুব দুঃখজনক। এই দিনে এটা না ঘটলেও পারতো। এবং মাত্র 2 বছরের মাথায় বিএনপি কিন্তু এমনিতেই জুলাইয়ের অংশীদার, তার কোনো প্রয়োজন নাই ইতিহাস বিকৃতি করার। কিন্তু এই যে সবকিছুকে দখল নেওয়ার, তারা তো এখন সবকিছুকে দখল নিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং একটু আগে ইন্টারেস্টিংলি তাদের একজন এমপি, ঝালকাঠি 1 আসনের, তার ফেসবুক পোস্ট দেখলাম, তিনি বলছেন যে এমন খাই খাই শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা যে দলটাই খেয়ে ফেলবে। এই স্ট্যাটাস তিনি কিছুক্ষণ আগে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন। তো এইটা যে তারা ইতিহাসের উপরেও করছে, এটা তারা আওয়ামী লীগের কাছ থেকে ভালোই রপ্ত করেছে বলে মনে হচ্ছে। এবং সেটা এই পর্যন্ত গেছে যে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত, মানে এখন যিনি হুম। রাষ্ট্রপতি, তিনি পর্যন্ত কিন্তু বললেন যে এটা গ্রহণযোগ্য না। এবং হ্যাঁ, পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক বললেন, জি, মন্ত্রী, এটাই বলতে চাচ্ছিলাম যে তিনি বললেন বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বললেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তো একরকম ক্ষমাই চাইলেন সেই বিষয়ে। তার মানে তারপরেও মানে যেই হট্টগোল পরিস্থিতিটা আমরা দেখলাম, তার আগেই অবশ্য বিদেশিরা বেরিয়ে গেছেন। আ আ বা
সেখানে এনসিপি নেতারা বেরিয়ে গেলেন। এরকমটা কি না করার উপায় ছিল না? মানে যেহেতু তারা এগ্রি করে যাচ্ছেন যে না, এখানে উপায় ভুল ছিল না, হয়েছে, বিদেশিরা উপায় যে ছিল না। বেরিয়ে গেলেন আসলে বিদেশিদের কাছে কি বার্তা গেল? জি, তারা তো নানান রকম বিনিয়োগ সহ সহায়ক ভালো। সহ সহায়ক ভূমিকা পালন করে। বিদেশির কাছে এটাই বার্তা গেল যে একটা সামান্য হিস্ট্রি, একটা দেশকে গঠন করতে গেলে তার প্রধান জিনিস হচ্ছে তার ইতিহাসটা নৈর্ব্যক্তিক ভাবে নির্মোহভাবে বলতে হয়। এখানে যে যে রাষ্ট্রদূত কিংবা যে বিভিন্ন রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রের যে কর্মকর্তারা ছিলেন, তারা সে যে সকল রাষ্ট্র থেকে এসেছেন, ওই সকল রাষ্ট্রের একটা জাতীয় ইতিহাস আছে। ফলে তারা জানেন যে ইতিহাস ব্যাপারটা কিরকম জরুরি। তো তারা এটাই দেখে গেলেন যে এখানে একটা দল, সরকারি দল, ইতিহাসকে আত্মসাৎ করার চেষ্টা করছে এবং তারা চলে গেছেন। এটা আমাদের জন্য খুব ভালো হয় নাই, এটা বিব্রতকর অবশ্যই। কিন্তু এটা এটার জন্য তো সরকারই দায়ী, মানে এটা তো সরকারের এই, তাকে তো বের করতে হবে যে কারা এই ডকুমেন্টারিটা বানালো, এটার পেছনে কারা কারা স্ক্রিপ্ট লিখলো, কারা এটা করলো, এবং সরকারের এরকম একটা। সরকারের দায়, সরকারের ব্যর্থতা যেটি আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বীকারও করছেন বা আপনি বলছিলেন রাষ্ট্রপতিও সেখানে মানে এই দায়গুলোর কথা বলেছেন যে এরকম বিষয় ভুল বা কিরকম কিভাবে হয়ে গেল। কিন্তু এই দায়টা কি আপনাদেরও না? যে বিদেশীদের সামনে বা এরকম একটা যেখানে আসলে আ মানে আমাদের ইমেজ নির্ভর করে সেখানে গিয়ে এরকম হট্টগোল, রাজপথের মতো আচরণ এটা আসলে কেমন হলো? এটা কি দায়টা আপনাদেরও না? মোটেও আমাদের দায় না, কারণ হচ্ছে আপনি নিজেকে ওই জায়গায় চিন্তা করেন যে আপনি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন চরিত্র, একজন সমন্বয়ক কিংবা আন্দোলনকারী শীর্ষ ছাত্র নেতাদের একজন। আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, হয় 4 তারিখে বা 3 তারিখে কোনো একটা দিনে, হ্যাঁ। এখন আপনার সামনে বসে আপনি এমন একটা ইতিহাস দেখতে পাচ্ছেন যেটা আপনার কাছে মানে আকাশ থেকে পড়ার মতো মনে হচ্ছে, যে ইতিহাসে আপনি নাই। আপনি থাকাটা গুরুত্বপূর্ণ না সবসময় হয়তো, কিন্তু ওই ওই ঘটনা তো উল্লেখ থাকতে হবে। 4 আগস্ট যে মানুষকে ছাত্ররা ডাকলো এবং সারা দেশের মানুষ ঢাকা শহরে আসলো, 3 তারিখে যে শহীদ মিনারে লাখো জনতার উপস্থিতিতে আপনার এক দফা ঘোষণা করা হলো, 2 তারিখে যে দরবার হলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে তারা গুলি চালাবে না, এগুলো তো নিরেট ইতিহাস। এটা তো আপনি বিকৃতি করতে পারেন না। এবং আপনি ভার্চুয়ালি জনাব তারেক রহমান এক দফার কথা বলেছেন, সেই আপনার 16-17 তারিখে, সেটাকে আপনি এক দফার ঘোষণা বানিয়ে মানে দিচ্ছেন। যেখানে এটা কোথাও ভুল বা ব্যর্থতা দেখলে হইচই করে ওঠাটা এখন একটা ক্যারেক্টারে দাঁড়িয়ে যাবে। মানে প্রতিবাদ এভাবেই হবে হইচই করে। প্রতিবাদ করা তো গণতান্ত্রিক অধিকার, নিশ্চয়ই। প্রতিবাদ করবো না? আপনার আপনার সাথে অন্যায় হলে আপনি করবেন না, আমরা করব না? মানে আমি কি এটা নীরবে মেনে নেব যে আমার সাথে এটা হচ্ছে? কিংবা আমি ধরেন এটা যদি কাব্য লিখে তাদেরকে জানাই, তারা কি এই কথাটা শুনবে আপনার ধারণা? আমরা ওখানে প্রতিবাদ করেছি বলেই তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে বলেছেন যে আপনাদের মধ্যে থেকে কেউ আসেন, এসে কথা বলেন। কিংবা আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যে আচ্ছা আমি এটা খতিয়ে দেখবো। এইটা যদি আমরা না করতাম, এটা এভাবেই অ্যাপ্রুভ হতো এবং এটাই এটাই ইতিহাস হিসেবে, ডকুমেন্টারি হিসেবে চালানো হতো সব জায়গায়। তো এটা আমরা তো হতে তাহলে দিতে কি পারি মানে না। যেহেতু আপনারা বিএনপির খাই স্বভাবের কথা বলছেন, সবকিছু বিএনপি করণের কথা বলছেন, তাহলে কি এরকম প্রতিবাদ মানে এরকম একটা হইচই পরিবেশই লেগে থাকবে? ধরেন আমি আরো কিছু ঘটনার কথা বলি। মানে জুলাইকে ঘিরে একটা আ মানে আপনাদের বক্তাদের কাছ থেকে অনেকে আসছে যে ঐক্যের কথা হবার কথা ছিল। কিন্তু যেই বিষয়গুলো আমি উল্লেখ করছিলাম, আ সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম খুললেই কোথাকার শান্তা ফারজানার সাথে জুলাই যোদ্ধা আয়াসের সেই তুমুল মারামারি চলছে সেগুলো দেখি। বা এই যে শিবির বা বলছিলাম যেটি একে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়ছে আরেকটাতে শিবির ছাত্রদল এনসিপি কোথাও মার খাচ্ছে, আ আন্দোলন হচ্ছে। এই যে বিষয়গুলো আ এটা কি মানে সামনে আরো বাড়তে থাকবে বলে মনে হচ্ছে? পরিস্থিতি কি সেদিকে যাচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি একটু এটাও বলে দেই মাঝখানে যে নাহিদ ইসলাম বলছেন বর্ষা বিপ্লব ২৬ এও হতে পারে। জামায়াতের আমির বলছেন আরেকটা বিপ্লব অনিবার্য হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন এই সরকার পতন ঘটাতে হবে ৫ বছর টিকতে পারবে না। এরকম নানান রকম কথা আসছে। দেখেন, এইটা একটা দেশে যখন সরকার থাকে, আহ উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। হুম। ধরুন আমাদের হবিগঞ্জের ঘটনাটার কথা যদি আমি বলি, যে আপনি সহিংসতার কথাটা যেহেতু বললেন, আমরা তো 30 জুন সংবাদ সম্মেলন ডেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। এগুলো বৈধ কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, হুম। এবং আমাদের সংবিধান স্বীকৃত অধিকার রাজনৈতিক দল হিসেবে। তো আমরা হবিগঞ্জে গেছি, আপনি বক্তব্যের অমুক বক্তব্য খারাপ, এটার ছুতো ধরে আপনি আমাদের উপরে হামলা করবেন, গাড়ি ভাঙবেন, বা আমাদের টাকা লুট করবেন, ওখানে যে মিডিয়ার যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলোকে আপনি ভেঙে চুরে দিবেন। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং মানে, ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমাদের একটা ছেলে, তার ইন্টারমিডিয়েট ছাত্র আলিফ, তার আপনি চোখ উপড়ে ফেলবেন। এরপর আপনি আমাকে বলবেন ভাষা বিজ্ঞান শেখাবেন, বা ভাষা আন্দোলনের বীর সৈনিকের মতো আচরণ করবেন যে অমুক কথাটা ঠিক হয় নাই। এটা তো গ্রহণযোগ্য হবে না। মানে বিএনপির কাছ থেকে আমরা এগুলোই দেখতে পাচ্ছি, মানে তারা আমাদের চোখ উপড়ে ফেলছে, এরপর বলছে অমুক ভাষা ঠিক হয় নাই, মানে যেন
মানে এক একজন ভাষা আন্দোলনের বীর হুম, সৈনিক সব তারা, ঠিক হুম। আছে? তো কিন্তু ভাষা যে এইটা আপনাদের তো ঠিক হচ্ছে ধরুন না তারা এটা তো তারা আগেও বলে আসছে। মানে সেদিনই যে মার্ক দেবার পরে বলা হচ্ছে তা তো না। এটা তো আগে থেকেই আপত্তি জানানো হচ্ছে। বা আপনাদেরও অনেকে বলছেন যে তার ভাষাটা ঠিক যথাযথ হচ্ছে না। কিন্তু আসলে তো কেউ কোনো ভাষার ব্যবস্থা নেয় না। ভাষার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ভাষার তো আপনি চোখ উপড়ে ফেলে ডিল করবেন না। না তা ধরে নিশ্চয়ই। নিলাম যে কারো একটা কথা, খুব খারাপ একটা কথা হয়েছে, তাই না? ধরুন এই যে বিএনপির একটা ছেলে আছে, নাম যুব দলের একটা নেতা আছে নয়ন নামের, তার মতো কুৎসিত কথা বলতে গেলে আমাকে 5 বার জন্ম নিতে হবে। সে ওই অন্তর্বর্তী সরকারের আমলে যমুনার সামনে, যমুনা ঘেরাও করে 2জন রানিং অ্যাডভাইজার মাহফুজ এবং আসিফকে উদ্দেশ্য করে তাদের নাম নিয়ে যে কুৎসিত স্লোগান দিয়েছে, আমি সেটা উচ্চারণ করতে চাই না। আপনি জানেন, আপনি সাংবাদিক, আপনি অবশ্যই জানেন। তাহলে এটা যদি তারা করতে পারে তখন তো এরকম ভাষা বিজ্ঞান, আমরা এত ভাষা চর্চা দেখি নাই, এত ভাষা আন্দোলন দেখি নাই। কিন্তু এখন বিরাট ভাষা আন্দোলন হচ্ছে, ভালো, আপনি ভাষা আন্দোলন করেন, মানে যারা করতে চায়। আমি একটা না উদাহরণ ভাষা দিয়েছি আন্দোলন তো সবসময়। আপনাদের বা আপনারা বা আপনাদের পন্থী যারা তারাও তো আসলে ভাষার কথা বলছেন। ভাষাতে তো খুব ভালো নজির অন্ততপক্ষে ৫ আগস্টের আগে পরে দেখা যাচ্ছে না। সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি। অশ্লীলতা, গালাগালি তার প্রভাব খুব প্রকাশ্যে বেড়ে গেছে আরকি। আগেও হয়তো ছিল কিন্তু সেটা নিজস্ব ব্যক্তিগত পরিসরে। এখন প্রকাশ্যে খুব বেড়ে গেছে। যদি যদি বেড়েই যায়, সেটা আপনি কিভাবে ফয়সালা করবেন, কিভাবে ডিল করবেন? সমালোচনা করে ডিল করতে হবে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ সবসময় দিই, একজন বিরোধী দলীয় নেতা অন্য একটা দলের, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খুব কুৎসিত একটা গালি দিয়েছিলেন, হুম, যেটা অগ্রহণযোগ্য ছিল। এই মাস 2 এর আগে সম্ভবত একটা কোন একটা, এই সরকার যখন হুম, শুরু করে তার 1-1.5 মাসের মধ্যে কুলাঙ্গার হুম, বলেছিলেন। এটা কিন্তু আপনি খেয়াল করবেন, জনগণ এটা গ্রহণ করে নাই, কিংবা আহ বিরোধী দলীয় পরিসরও সেটা গ্রহণযোগ্য হয় নাই। ঠিক আছে, কেন? হ্যাঁ। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে রাজনৈতিক সমালোচনা আছে, থাকবে, কিন্তু এটা আপনি তো মানে এইভাবে গালি দিতে পারবেন না। তো এই যে গালি দিল কেউ, এটা অগ্রহণযোগ্য হলে সেটা ব্যাকল্যাশ জনগণের দিক থেকে আসবে, মানুষের দিক থেকে আসবে। এটাই ফয়সলা করার সবচেয়ে ভালো পন্থা। কিন্তু আপনি যদি আজকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যে আজকে যদি আপনি কটূক্তি, গালি এসবের কারণে হামলা করা জাস্টিফাইড হয়ে যায়, তাহলে কালকে ওই যে কোনো কথাকেই গালি এবং আপনার না, কটূক্তি হিসেবে চিহ্নিত করা হবে, এইটা অবশ্য আজকে এবং কথা তারপরে বলার ইস্যু হামলা ছিল করা না। হবে। তারপরে যেহেতু আসছে বলি, কটূক্তি গালি হামলা করার জন্য জাস্টিফিকেশন না। কিন্তু ধরেন কটূক্তির জাস্টিফিকেশনটা কি? সেটা তো কিছু একটা কোথাও তো এটা রেমেডি হতে হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে কটূক্তি করে হ্যাঁ, যাচ্ছেন, করে হতে হবে, যাচ্ছেন। হতে হবে। কিন্তু সেটা নিয়ে তো কোনো শো কজ, কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেয়া, সেগুলো তো হচ্ছে না। মানে কটূক্তি তো বন্ধ হচ্ছিল না তো বা হয়নি তো। না, হবে, বন্ধ হবে, কারণ এটা সমাজ গ্রহণ করছে না। এটা যারা বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন বা অগ্রহণযোগ্য কথা বলছেন, এটা তারা বুঝতে পারছেন। মানে সেটা মানে সমাজের একটা অটো রেজিস্ট্যান্স এখানে আছে। ফলে এটা এটা আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ এই ভাষা, মানে গালি বলেন আর যেটাই বলেন, এগুলো ভাষারই অংশ, এগুলো ভাষার মধ্যেই আছে। আমি ব্যবহার করবো না, এটা হচ্ছে আমার ডিসেন্সি। তো এই ডিসেন্সিটা পলিটিক্স এর মধ্যে আসতে হবে। আমরা অতীতেও দেখেছি এরকম কুৎসিত কথা কেউ কেউ বলেন, কিন্তু এগুলো শেষ পর্যন্ত ধোপে টেকে না, বা এটা গ্রহণযোগ্য হয় না, বা এটা রাজনীতির মূল ধারা হতে পারে না কখনো। তো সেটা আলাদা বিষয়, কিন্তু কিন্তু আমি বলছি মূলধারা যে না হলেও তার আপনি যে উপরেই যখন ফোকাস হয়, লাইমলাইট পড়ে ধরে আপনাদের যেকোনো প্রোগ্রামে তিনিই বলছেন, যিনি আসলে কুৎসিত কথা আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরেই মূল যে অভিযোগটা, তিনিই বলছেন, তিনিই খুব সবসময় লাইমলাইট থাকছেন, গণমাধ্যমও সবসময় তার কাছেই যাচ্ছে। ফলে তার বলার জায়গাটা আরো বাড়ছে। আপনি বলছেন যে না বলবেন না। কিন্তু ধরেন তিনি আমার মনে আছে রমজান মাসে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। তিনি বলেছিলেন তিনি আর এরকম মানে আ এ ধরনের কথা আর বলবেন না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তারপরে সেটি তিনি অব্যাহত রেখেছেন। আবারও তিনি এই মানে এনসিপির উপর হামলার পরেও তিনি বললেন যে তিনি এখন থেকে চুপ থাকবেন। তারপরেও আসলে তিনি বলছেন, যদিও অত কুৎসিত কথা হয়তো এখন আর বলছেন কিনা জানি না, শুনি নাই। কিন্তু তিনি বলছেন। আ ফলে কুৎসিত কথা থামাতে আপনাদের উদ্যোগ কোথায় ছিল? আহ তিনি সম্প্রতি একটা টক শো না, মানে এরকম ধরনের একটা ইন্টারভিউর মতো, সেখানে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে তার শব্দ চয়নের মধ্যে ভুল আছে, তাকে এটা সংশোধন করতে হবে। এটা তার, যেহেতু তার স্বীকারোক্তি, ফলে আমরা সেখানেই থাকতে চাই। এবং আমরা আশা করি যে তিনি ভবিষ্যতে যখন বক্তব্য দেবেন, তখন সে রাজনৈতিক বক্তব্য দেবেন, আহ ব্যক্তিগত আক্রমণ কিংবা এই ধরনের কিছু করবেন না। যাই হোক, এইটা হুম, ব্যক্তি ধরে আলাপ করে তো আমরা রাজনীতি ব্যাপারে আলাপ করতে পারবো না। মূলত হচ্ছে যেটা আপনার প্রশ্নের মানে প্রধান জায়গাটা ছিল, সেটা হচ্ছে সহিংসতা, হুম, যে পলিটিক্সে হুম, আবার একদম। সহিংস পরিবেশ তৈরি হচ্ছে। এটা হচ্ছে আপনার অ্যালার্মিং। এবং আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যে ছাত্রদল মরিয়া হয়ে ক্যাম্পাসগুলোকে দখল নিতে চাচ্ছে। তো সে কারণে হামলাগুলো হচ্ছে। এবং আমি বোঝার চেষ্টা করছি, এই যে 13টা ক্যাম্পাসে আপনার মানে সহিংসতা সৃষ্টি হলো,
কি কারণে আপনি কি মনে করতে পারেন, আপনি কি বলতে পারেন একটা একজন ইনফর্মড সিটিজেন হিসেবে এবং সাংবাদিক হিসেবে হুম। যে খুব গুরুতর কোনো কারণ আছে এর পেছনে, যেটা মানে যেটার ছাড়া বা যেটার কারণে এই হামলাগুলো হচ্ছে বা এটা অ্যাভয়েড করা যেত না, এরকম কি মনে হচ্ছে? আমার আম কাছে এরকম মনে আমার হচ্ছে না। ক্ষেত্রে আমি তো মনে করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রদের মধ্যে সংঘর্ষের কোনো গুরুতর কারণ থাকে না। এক্স্যাক্টলি। তাহলে এটা তো ছাত্রদলকে, আহ তারা যেহেতু সরকারি ছাত্র সংগঠন, দেখুন তাদের একটা মানে একটা ভেতরে একটা পীড়া কাজ করছে আমার মনে হয়। সেটা হচ্ছে যে তারা সরকারি ছাত্র সংগঠন, কিন্তু ঠিক সরকারি ছাত্র সংগঠনের মতো একচেটিয়া আচরণটা তারা করতে পারছে না। রেজিস্ট্যান্স হচ্ছে ছাত্রদের দিক থেকে। তারা ক্যাম্পাস গুলোকে সেভাবে দখল করতে পারছে না, হলগুলোকে দখল করতে পারছে না, সেখানে গেস্ট রুম গণরুম এগুলো করতে পারছে না। ফলে তাদের মধ্যে ওই যে সরকারি ছাত্র সংগঠনের যে একটা গরম ব্যাপার, এটা না দেখাতে পারার একটা কষ্ট তাদের মধ্যে আছে। হুম। এই কারণে তারা মাঝে মাঝে সুযোগ পেলেই, মানে তুই জল ঘোলা করলি কেন টাইপের একটা ছুতা ধরেই আপনি দেখবেন সুযোগ পেলেই তারা হচ্ছে খুবই সহিংস হয়ে ওঠে। তারা ডাকসুর নেতৃবৃন্দের উপর একবার থানায়, একেবারে শাহবাগ থানায় হামলা করেছে, এবং এখনো আবার এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে শুধু ছাত্রদল না, যুবদলও যুক্ত হচ্ছে। হুম। এই যুবদল নেতা নয়ন, তাকে আমরা দেখেছি হেলমেট পরিহিত অবস্থায় হুম। আমাদেরকে সেই ছাত্রলীগ যুবলীগের স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছেন তিনি। তাকে ধন্যবাদ দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছি না, যে তাকে যে আমরা হেলমেট অবস্থায় দেখলাম, হুম। এটা তো আমাদেরকে সেই স্মৃতিটা মনে করিয়ে অনেক দিয়েছে। স্মৃতি মনে তো পড়ছে। এগুলো সারোয়ার তুষার আরেকটু যোগ করি। এই স্মৃতি মনে করার ব্যাপারে হ্যাঁ, মানে ছাত্রলীগকে যেভাবে হেলমেট বাহিনীর মধ্যে পুলিশের মধ্যে দেখা যেত, এই হেলমেট বাহিনী নামই হয়ে গেছিল। পরে অবশ্য জানা গেছে যে সেখানে অনেক গুপ্ত আরো অনেকেই ছিলেন। কিন্তু ছাত্রলীগ ছিল পুলিশের হেলমেট বাহিনী হিসেবে। তারপরে এখন দেখা যাচ্ছে আপনি বলছেন হ্যাঁ, ছাত্রদল আছে। আবার ধরেন ছাত্রলীগকে আমরা বলতে শুনতাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দামরা বলতেন যে তারা ফু দিলে ৫ মিনিটও ক্যাম্পাসে টিকতে পারবে না। এখন ছাত্র শিবিরের সভাপতি সাদ্দামদেরকে শোনা যাচ্ছে। তারা বলছেন যে তারা প্রতিরোধ করলে ছাত্রদল ১০ মিনিটও ক্যাম্পাসে টিকতে পারবেন না। মানে কথাবার্তা যদি ছাত্রদলেরটাও দেখি ছাত্রলীগের মতো মনে হচ্ছে, ছাত্র শিবিরেরটাও শুনলে ছাত্রলীগের কথার সাথে মিলছে। পার্থক্যটা কোথায় তাহলে? কথায় মিললেও এখনো পর্যন্ত ছাত্র শিবির ছাত্রলীগের মতো এরকম বেপরোয়া কিংবা এরকম সন্ত্রাসী আচরণ এখনো পর্যন্ত করে নাই। এবং সেটার ক্যাপাসিটি তাদের আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ ছাত্রলীগের এই সন্ত্রাস করার যে ক্যাপাসিটি, এটা অনন্য। এটা খুব বেশি সবার মধ্যে আপনি এটা পাবেন না। এই কারণে দেখবেন ছাত্র দল পর্যন্ত হিমশিম খাচ্ছে। তারা সন্ত্রাস সহিংসতা করতে যাচ্ছে, কিন্তু এরকম একচেটিয়া সন্ত্রাস সহিংসতা করতে পারছে না, যেটা ছাত্রলীগ অত্যন্ত কনফিডেন্সের সাথে কবিতা লিখতে লিখতে, ওই যে আপনি যার কথা বললেন সাদ্দাম, এখন তো পালিয়ে আছেন, তিনি তো কবিতা লিখতে লিখতে সন্ত্রাস করতেন। একদিকে কবিতার বিভিন্ন উক্তি মুখস্থ করে সেগুলোকে ঝেড়ে দিতেন বিভিন্ন জায়গায়, আবার সন্ত্রাসও করতেন। এমনকি ডাকসুর ২ তলা থেকে ছুঁড়ে ফেলেও দিয়েছেন, ছাত্র মেরুদণ্ড ভেঙে ফেলেছেন, এগুলো ঘটেছে। কিংবা চোখ উপড়ে ফেলেছেন, এগুলো অনেক ঘটনা আছে, এখনো তো পিটিয়ে চোখ মেরে উপড়ে ফেলেছেন। ফেলছেন, পিটিয়ে শেষ ফেলছেন। নাই। মেরে হয়তো ফেলে নাই এখনো পর্যন্ত। কিন্তু পিটাপিটির ঘটনা তো চলছেই। হেলমেট অবশ্যই এটাই তো পরিহিতভাবে খারাপ, এটাই তো সেটাও বলছি। চলছে। হ্যাঁ। অবশ্যই এটাই তো খারাপ, এবং এটাই তো বারবার বলছি যে এই জায়গাটায় যাওয়া যাবে না। পলিটিক্সকে ডিসেন্ট জায়গায় রাখতে হলে আমাদেরকে গণতান্ত্রিক সংলাপের মধ্যে থাকতে হবে, হুম। এবং একটা গ্রহণযোগ্য ছাত্র রাজনীতির রোডম্যাপ ছাত্রদের তৈরি করা উচিত। এটা ছাত্র ইস্যু, কিন্তু জাতীয় রাজনীতিতেও ধরেন এই হবিগঞ্জের ব্যাপারটা তার শুধু ছাত্রদের ইস্যু না। সেখানে আমরা তো পুরো দেখলাম যে অস্ত্রশস্ত্র সহ পুলিশের সাথে আমরা বিএনপি ছাত্র দলের নেতাদেরকেই অবস্থান করতে দেখেছি, আমি নিজেও সেখানে হুম। গিয়েছিলাম। এবং পুলিশ যেভাবে আমাদেরকে বাধা দিল, মানে আমরা আক্রান্ত পক্ষ, কিন্তু আমাদেরকেই কর্মসূচি করতে বাধা দিয়েছে। যারা আক্রমণকারী তাদেরকেই তারা সুরক্ষা দিয়েছে। তো সেই একই দলীয় আচরণ তারা করে যাচ্ছে বা করতে বাধ্য হচ্ছে, এটা বলাটা আরো ভালো হবে। কারণ এখানে তো পুলিশ সংস্কার যে কমিশন গঠন করার কথা, যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট নাই, সেটা বিএনপি বাস্তবায়ন করছে না। তো এই কারণে আপনার সার্বিক দিক থেকে এই ঘটনাগুলো ঘটতে হুম। পারছে, এবং পুলিশ যে পুলিশ তো নিউট্রালি সবখানেই আসলে নীরব থাকছে। ধরেন রাকসুর ঘটনাতেও যেটা দেখা গেল, পরবর্তীতে অবশ্য দেখলাম কিছু মামলা-টামলা হয়েছে। কিন্তু রাকসুতেও আম আম সেখানে যে সালাউদ্দিন আম্মার তিনি ছাত্রলীগ বলে ৩ জন শিক্ষার্থীকে বেধড়ক পেটাচ্ছেন বা শিবিরের আরো কর্মীরা পেটাচ্ছে। পুলিশ এবং প্রশাসনও সেখানে দাঁড়িয়ে দেখছে এবং পরে দেখা যাচ্ছে সে যারা মার খেয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আ ওই একই রকম ভূমিকা না পুলিশের? অ্যাবসলিউটলি, এবং এটা অগ্রহণযোগ্য। আহ, মানে ওই যে আপনি বললেন যে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তাহলে যদি ছাত্রলীগ হয়েই থাকে, মানে যাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদেরকে স্রেফ পুলিশের কাছে সোপর্দ করতে হবে। কিন্তু এই যে আমি নিজে মারলাম বা আমি নিজে অস্ত্র হাতে তুলে নিলাম, লাঠিসোঁটা হাতে তুলে নিয়ে মারতে চেষ্টা করছি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কাউকে, এটা কিন্তু আমার অধিকার না, বা এটা আমাকে কেউ আহ আহ, মানে এই এই এটা আমাকে অ্যালাউ করে না বাংলাদেশের আইন। ফলে বিশ্ববিদ্যালয়ের যারা
ছাত্র সংসদে যারা নির্বাচিত, যেমন আপনি যে ঘটনার কথা উল্লেখ করছেন, সেখানে যার নাম আসলো তিনি তো নির্বাচিত ছাত্র সংসদের জিএস। ফলে তাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, এবং এটার ক্ষেত্রে যেখানে যেখানে আইনের ব্যত্যয় ঘটেছে না আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে আহ কোনো যুক্তিতর্ক নাই। মূল বক্তব্যটা হচ্ছে যে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, এবং আইন যে একটা ব্লাইন্ডলি কাজ করে, ব্লাইন্ডলি মানে সে দেখে না এটা সরকার না এটা বিরোধী দল না এটা কে, সে শুধু অপরাধীকে চেনে, ঠিক আছে? সেরকম আইনের শাসন আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু সরকার যখন নিজেই রাজনীতিকরণ করে সবকিছুকে, হ্যাঁ, তখন তো আপনি পারবেন না। তখন আপনি যখন আপনি আপনার ছাত্র সংগঠনকে প্রোটেকশন দেবেন, তখন আপনি আরেকটা ঘটনায় পারবেন না, তখন সেটা সিলেক্টিভ হয়ে যাবে, হুম। সিলেক্টিভ মনে হবে। কিংবা এখন যেটা আবারও শুরু হয়েছে যে আপনার ফেসবুক স্ট্যাটাসের কারণে বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ গ্রেফতার করছে, মারধর করছে, হ্যাঁ, এবং কটূক্তির, আমি যেটা একটু আগে বললাম যে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা, এটা আওয়ামী লীগ আমলে আমরা বিপুল পরিমাণ দেখেছি, এবং এগুলো আওয়ামী লীগের জন্য কিভাবে বুমেরাং হয়েছে সেটা এখন আর বলার হুম। দরকার নেই, বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা আপনার কটূক্তি, আপনি বলেছেন কটূক্তির জাস্টিফিকেশন কি? কটূক্তির কোনো জাস্টিফিকেশন নাই। কিন্তু আজকে যদি আপনি কটূক্তির কারণে গ্রেফতারটাকে আমরা জাস্টিফাই করি, কালকে ভালো কথাকেও কটূক্তি বলা হবে, ঠিক আছে? এই কারণে, আর তাছাড়া আমাদের এখানে এই আইনগুলো অত্যন্ত পিউনিটিভ আইন হয়ে থাকে, মানে ফৌজদারি আইন করা হয়ে থাকে। বা পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যেখানে আছেন কিংবা উন্নত দেশগুলোতে এটা কি হয় যে এটা হচ্ছে সিভিল অফেন্স। সিভিল অফেন্সকে তো আপনি ক্রিমিনাল অফেন্সের আইন দিয়ে ডিল করতে পারবেন না। তো এখানে এই আইনগুলো করাই হয় শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এবং বিরোধী পক্ষকে দমন করার উদ্দেশ্যে, মত প্রকাশের পরিসরটাকে সংকুচিত করার উদ্দেশ্যে। হুম। এগুলো থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, কিন্তু তারা, আমার কাছে মনে হচ্ছে একটা চোরাবালির মধ্যে পড়ে গেছে। এবং এখানে চোরাবালিতে পড়লে যেটা হয় যে আপনাকে যদি আমাকে যদি আপনি বালি চাপা দেন, তাহলে আমি যদি একটু কুস্তি করতে থাকি আমি উঠতে পারবো একটা সময় হয়তো কোনো না কোনো ভাবে। কিন্তু চোরাবালিতে যদি আমি নড়চড় করতে থাকি আমি আরো তলাতে থাকবো। তো এই যে আষ্টে পৃষ্ঠে একটা ঘটনার সে আরেকটা ঘটনা এইভাবে আষ্টে পৃষ্ঠে সরকার যে তলায় যাচ্ছে, এটা খুব অ্যালার্মিং। এবং আমরা এখানে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত সরকার, আমরা চাই যে তারা তাদের মেয়াদ পূর্ণ করুক, কিন্তু সেখানে সুশাসন, আইনের শাসন, আহ কর্মসংস্থান, যেগুলো মানুষের ফান্ডামেন্টাল ইস্যু, মানে যেগুলো ফেক ইস্যু সেগুলো না, যেগুলো মানুষের মৌলিক ইস্যু। ছাত্ররা ক্যাম্পাসে মারামারি করছে কিনা এটা নিয়ে মানুষ আগ্রহী না, হুম। জনগণ আগ্রহী না। জনগণ আগ্রহী হচ্ছে জ্বালানি তেল, এটার দামটা নিয়ন্ত্রণে আছে কিনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা, আপনি বলেছেন 1.5 বছরে 1 কোটি চাকরি দেবেন, আপনি সেটা দিতে পারছেন কিনা, আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করছেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। এবং বিশ্ববিদ্যালয়েও জ্ঞানের একটা পরিবেশ তৈরি করা, আহ এবং ছাত্র রাজনীতির একটা গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি করা, নিয়মিত ছাত্র সংসদ হওয়া, এগুলো হচ্ছে মানুষের মানে চাওয়া। এগুলোই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জুলাই জ্ঞানের পরিবেশ গণঅভ্যুত্থানের পর। কথাটা অনেক মানে মনে হলো অনেকদিন পরে একটা শুনলাম এরকম একটা কথা। আমরা তো শুধু শুনি যে শুনতে অনেক এটা খুব শুধু ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তুতি নাও, রাস্তায় রাজপথে নামতে হবে, ছাত্র জনতা এইটাই শুনি। মনে হচ্ছে ছাত্রদের কাজ শুধু আন্দোলনই করা। ইদানিং কথা শুনলে সেরকমটা মনে হয়। কিন্তু আমি ওই যে সহিংসতার কথা একটু আপনাদেরই সহযোদ্ধা মাহফুজ আলমের কথা আনতে চাই। তিনি বলছেন তার পোস্টেই তিনি আসলে এখন ভাইরাল, আদারওয়াইজ তাকে খুব একটা দেখা যায় না। তিনি বলছেন জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধীরা জায়গা পাবেন না, অডানপন্থীদের জুলাই সংগঠনে ডানপন্থীরা জায়গা পাবেন না। এটা জুলাই বন্দোবস্ত। ডান বামের বাইরে যারা যেতে চাইবেন তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মত না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না। মানে এখন কি মাইর একটাও মাটিতে না পড়ার অবস্থা? আসলে মাইর চলছেই পাল্টাপাল্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগে মাইর চলছে। দেখেন, উনি তো অত্যন্ত জ্ঞানী মানুষ, বিভিন্ন জায়গা থেকে বাণী দেন, মানে জনগণের উদ্দেশ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা ওনার বাণী পাই। তো জ্ঞানী মানুষের অনেক কথা বলে। কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যাল পলিটিক্স করি, শুধু দার্শনিকতা করি না, আমাদের জায়গাটা আলাদা। আমরা জানি যে আমরা একটা কনস্ট্যান্ট ফাইটের মধ্যে আছি এবং আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। হুম। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি যে একটা ডিসেন্ট পলিটিক্স চলে আসুক। কিন্তু মাহফুজ আলম তো সবসময় অন্যকে নসিহত দেন, কিন্তু তার মধ্যে আত্মসমালোচনাটা কম। যে এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে উনি যে ডান বাম এগুলো বলছেন, ডান বাম আবার অডান, হ্যাঁ, এগুলো শুধু আবার কয়েকদিন পরে হয়তো বলবেন অবাম। তো এরকম যারা দার্শনিক, বেশি দার্শনিক, তাদের মধ্যে এইসব এইসব প্রতিভা আছে, নানা সময় নানা কথাবার্তা বলার। কিন্তু উনাকে দেখতে হবে যে উনি 2 বছর কি কি করেছেন, সেগুলোর একটা ফিরিস্তি মানুষ জানতে চায়। যে শুধু শুধু যদি তিনি বলেন যে বাকি সবাই, আমি ঠিক ছিলাম, বাকি সবাই হচ্ছে আসলে ভুল পথে গেছে, এই কারণে জুলাইয়ের আজকে এই অবস্থা, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের কাছে বহু কিছু বলবার মতো আছে যেগুলো মাহফুজ আলমের অগ্রহণযোগ্য আচরণ কিংবা অগ্রহণযোগ্য কথা, যেগুলো আমাদের এই বর্তমান পরিস্থিতিটাকে খারাপ করেছে, কিন্তু সেগুলো আমরা চর্চা করতে চাই না, আমরা রাজনীতি করতে চাই। আমরা আশা করব
মাহফুজ আলমও রাজনীতি করবেন, এই বাণী দেওয়ার চেয়ে যেটাকে বলে আমরা বলি রাজনীতি, সেই রাজনীতিতে তিনি মনোনিবেশ করবেন, অল্টারনেটিভ করতে চাচ্ছেন তিনি। তো সেটা অল্টারনেটিভই যেন হয়, মানে সেটা যেন জাস্ট কিছু ফেসবুক পোস্ট কিংবা কিছু ফটোকার্ড বানানো, হ্যাঁ, কিন্তু ওই যে আপনি শুরুতে কিংবা অন্যকে বলছিলেন না যে নসিহত দেয়া। জুলাই আন্দোলনে কেন, আমি জিজ্ঞাসা করছিলাম এত হইচই কেন, এটাই কি প্রতিবাদের ভাষা কিনা, আপনি বলছেন যে তখন কি কাব্যিক ভাষা হবে? যদি আপনার থাকতো গুরুত্বপূর্ণ রোল থাকে, আপনি বলছিলেন যে যদি আপনার গুরুত্বপূর্ণ রোল থাকে সেটাকে যদি অগ্রাহ্য করা হয়। মাহফুজ আলমও তার ফেসবুক পোস্টে সেরকম লিখছেন যে তিনি আসলে অনেক কিছু করেছেন, অনেক কিছু লিখে দিয়েছেন, অনেক দফাগুলো তিনি সাজিয়ে দিয়েছেন, অনেক বক্তব্য কি রাখতে হবে সেগুলো তিনি লিখে দিয়েছেন, কিন্তু তার নামটা বা তাকে কেউ উল্লেখ করছে না। তো তিনিও মানে কোথাও তো তাকে, তিনিও তো একটা ভিকটিম। না, তিনি তার কথাই সবচেয়ে বেশি বলা হয় সবখানে, এবং তাকেই মাস্টারমাইন্ড বানানো হয়েছে, কখনো মাস্টারমাইন্ড, কখনো ক্যাপ্টেন, কখনো স্ট্র্যাটেজিস্ট। এই যে একটা উপাধি পাওয়ার যে একটা বাসনা, এটা সবসময় ভালো কিনা এটা তাকে দেখতে হবে, মানে তাকে বুঝতে হবে। এবং একটা যেটা বললেন যে তিনি তিনি তার কথা বলা হয় না, তার কথাটাই সবচেয়ে বেশি বলা হয়, বরং তার কথা বেশি বলতে গিয়ে যারা আসলেই মাঠে দাঁড়িয়ে থেকে মানে হুম। ছাত্র নেতা যারা হয়েছেন, যারা ফেস করেছেন, তাদের কথা কম বলা হয় অনেক ক্ষেত্রে, তারা কম স্বীকৃতি পেয়েছেন। এবং সেই কম স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে মাহফুজ আলমের ভূমিকা কি কি ছিল সেটাও তাকে একটু রিকল করতে হবে। তার কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে এই পুরো যে পলিটিক্যাল ইয়াংদের যে পুরো পলিটিক্যাল প্রসেস, এটা তো এখন আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে তিনি উপদেষ্টা হলেও তার একটা অত্যন্ত মানে ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ, থেকে জাতীয় নাগরিক কমিটি হয়ে জাতীয় নাগরিক পার্টি, এই পর্যন্ত তার তো একটা খুব বড় সড়ো ইনফ্লুয়েন্স ছিল। তো তিনি এই যে অনেকেই স্বীকৃতি পায় নাই, অনেকেই চলে গেছে, অনেকেই সরে গেছে, এগুলো তার কোন কোন পদক্ষেপ, কোন কোন সিদ্ধান্তের কারণে এগুলো হয়েছে, সেটা কিন্তু তাকে আত্মসমালোচনা আমরা তার কাছে জানতে চাই। যদি তিনি যদি আত্মসমালোচনা করেন তাহলে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো। আর তিনি যদি শুধু সারাক্ষণ অন্যকে নসিহত দেন কিংবা রুদালিপনা করেন, রুদালিপনা মানে হচ্ছে, মহাশ্বেতা দেবীর একটা গল্প আছে, খুব বিখ্যাত গল্প, রুদালি। এই রুদালি গল্প হচ্ছে যারা পয়সার বিনিময়ে এসে কান্নাকাটি করে, হুম, গরিব মহিলা যারা ধরেন কোনো মরা বাড়িতে হুম, পয়সার বিনিময়ে এসে কান্নাকাটি করে, তাদেরকে বলা হয় রুদালি। তো এই এই যে রুদালিপনা, সারাক্ষণ কান্নাকাটি করা, সারাক্ষণ বলা আমাকে এটা দেওয়া হয়নি, হুম, ওটা দেওয়া হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই, এই রুদালিপনা আমরা অনেক দেখতে পাচ্ছি এই গত 1.5-2 বছর, কিন্তু কোনো কাজে আসেনি। কিন্তু কারাই রুদালিপনা গুলো করে আপনি দেখবেন, তারাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম দখল করে আছেন, তারাই বিভিন্ন পত্রিকার ক্রোড়পত্রতে তারাই লিখছেন, তারাই বিভিন্ন আপনার ওই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বসে তারাই প্যানেলিস্ট, তারাই আলোচক, তারাই অ্যাপ্রিসিয়েট করছেন। অর্থাৎ সব জায়গায় তারা, কিন্তু অভিযোগটা আবার তারাও করছেন, তারাই করছেন। হুম, তো এগুলো আমরা দেখেছি, দেখে আসছি, হ্যাঁ। হুম। এটা আমাদের কাছে এখন আর অত নতুন কিছু মনে হয় না। মানে তো এখন হুম। মাহফুজ আলমের কাছে একটু আরেকটু অল্টারনেটিভ মানে রাজনীতি আমরা আশা করি। হুম। এই যে মানে বিষয়গুলো যে কেউ রুদালিপনা করছেন, বিভিন্ন জায়গায় তারাই আছেন। এই যে আপনি যেরকম বলছেন এটাকে আ বলা আ আরেকটা নাম দেয়া হয়েছে জুলাই ব্যবসা। এটা নিয়ে মাহফুজ আলম যেমন ক্ষুব্ধ, উমামা তাদের সাথেই ছিলেন সম্মুখ সারির নেত্রী তিনি, তাসনিম যারা তারা সরে গেলেন। তারাও পরবর্তীতে এরকম অভিযোগ দিয়েছেন যে জুলাইকে বানানো হয়েছে টাকা বানানোর মেশিন বা ক্ষমতার মেশিন ইত্যাদি বিভিন্ন সময় তারা বলেছেন। এখন জুলাই ব্যবসার কথাও শুনছি এমপি মাহমুদা মিতু তিনিও বলছেন যে যদি তারা জিয়া ব্যবসা করতে পারে, মানে বিএনপির কথা বলছি, তারা যদি জিয়া ব্যবসা করতে পারেন তাহলে জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? যদি জুলাই ব্যবসা হয়ে থাকে হাদি ব্যবসা, জুলাই ব্যবসা চালু রাখতে তিনিও বলছেন। মানে যদি খারাপই হয়, জিয়া ব্যবসাটা যদি খারাপ হয়, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা যদি খারাপ হয়, তাহলে জুলাই ব্যবসাটাও চালু রাখা কেন? মানে জুলাই ব্যবসা একটা নতুন করে আরেকটা দোকান খোলা? না, জুলাই ব্যবসার কোনো সুযোগ নেই, জুলাই হচ্ছে তো। ব্যবসার কোনো সুযোগ নেই ওই যে আপনার। আপনিই বললেন যে তারা হচ্ছে, হ্যাঁ, হচ্ছে তো। হ্যাঁ করছে তো, হুম, এবং করছে, এবং করে আবার তারা বলতেছে যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে, অথচ তারা কিন্তু জুলাইয়ের পরে অত্যন্ত প্রিভিলেজড। আপনি দেখবেন ইউজিসি তে তারা গিয়েছে, ইউনিভার্সিটিতে তারা ভাইস চ্যান্সেলর হয়েছে, হুম, তারপরে আপনার কি বলে এটাকে সংবিধান সংস্কার কমিশনে তারা গিয়েছে, শ্রম সংস্কার কমিশনে তারা গিয়েছে। 8 জনের দল, তার মধ্যে 5 জন গত 2 বছরে, ধরেন একটা দল 8 জনের, সেই দলের মধ্যে একজন সংবিধান সংস্কার কমিশনে গেছেন, একজন শ্রম সংস্কার কমিশনে গেছেন, আরেকজন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। এই 8 জনের দলের মধ্যে 3-4 জন এভাবে এম্পাওয়ার্ড হয়েছেন। আবার সেই দলের ছাত্র সংগঠনের সাবেক কোনো নেত্রী, যিনি আবার ধরেন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের বড় ফেস হয়েছেন, তিনি ওই বৈষম্য বিরোধী আন্দোলনের পদ ব্যবহার করে বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন এম্বাসি, বিভিন্ন পত্রিকা অফিস, বিভিন্ন এনজিও, এখানে গিয়ে গিয়ে নিজেকে পরিচিত করিয়েছেন, কান্নাকাটি করেছেন, দেখো আমাকে কেউ খেয়াল করে না, এগুলো বলেছেন। কিন্তু অভিযোগটা আবার এরাই করছেন, এটাই হচ্ছে আমি বলছি মুশকিলের বিষয়। কিন্তু জুলাই নিয়ে ব্যবসা করার
মানে এটা কোনো বাস্তবতা নেই এবং এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কিন্তু যেভাবে বলা হয় যেন জুলাই ব্যবসাটা যখন জুলাই ব্যবসার কথাটা ব্যবহার করা হয়, তখন এটা ইঙ্গিত করা হয় এনসিপির দিকে যে এনসিপি জুলাই ব্যবসা করছে। কিন্তু বাকি যারা এই অভিযোগগুলো করছেন, আমি দেখতে পাচ্ছি ক্ষেত্র বিশেষে তারা এর চেয়ে বেশি জুলাই ব্যবসা করছেন। হ্যাঁ, কিন্তু তারা নিজেদেরকে একটা ভিকটিমের জায়গায় বসাচ্ছেন আর কি। তারাই মানে টেলিভিশনে গিয়ে বলছেন, তারাই পত্রিকায় লিখে এগুলো বলছেন। এবং এটা হচ্ছে সম্পূর্ণ এনসিপি কে ডিলেজিটিমাইজ করার একটা পলিটিক্স। আপনি দেখবেন যে পুরো 2 বছরে সবাই কে কি করেছে, কে কোথায় ছিল, এগুলো তো আমরা সবই দেখেছি। সেগুলো তো ধরেন বলতে থাকলে রাজনীতি হবে না, শুধু পরচর্চা করতে থাকতে হবে। তো আমরা পলিটিক্যাল প্রসেসটাকে আপহোল্ড করতে চাই, আমরা ঝুঁকি নিচ্ছি, আমরা রাজনৈতিক দল খুলেছি এবং আমরা সেখান থেকে জনগণের কাছে যাচ্ছি। সেখানে গিয়ে মানুষের কথা শুনছি, সেখানে আমাদের ভুলগুলো তারা বলছেন, যদি ভুল থাকে কোনো কোনো ক্ষেত্রে সেখান থেকে আমরা শিখছি, সংশোধন করছি। কিন্তু ধরেন আপনি শুধু যে নসিহত দেবেন, ফেসবুকে শুধু বাণী দেবেন, কিংবা শুধু রুদালিপনা করবেন, আমি বলছি যে এগুলো কোনো কাজে আসে না। মানে এগুলো তো মানুষের জনগণের কোনো কাজে আসবে না, বরং এটা হচ্ছে একটা স্পেসিফিক মানে অংশকে জুলাইয়ের মূলধারা বাই এনি মিনস এনসিপি এখান থেকে কেউ কেউ চলে গেছে, কেউ কেউ ছিটকে পড়েছে। যারা বিদেশ থেকে এসেছিল, এসে পরবর্তীতে জুলাইয়ের পোস্টার গার্ল হয়ে গেছে, তাদের অনেক ক্ষেত্রে তাদের আপনার ধরেন পোষায় নাই, কিংবা তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিগত ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। এখন তারা যদি আমাদেরকে নসিহত দেন, তাহলে তো সেটা আমরা মানবো না। কারণ আমরা সংগ্রাম করে করে এ পর্যন্ত এসেছি, গণ অভ্যুত্থানের আগেও আমাদের সংগ্রামের ইতিহাস আছে। আমরা এখনো পর্যন্ত রাজনীতি করে সবচেয়ে কঠিন জিনিসগুলোকে ফেস করে করেই আমরা আগাচ্ছি এবং আগাবো, ঠিক আছে? এর বাইরে যারা এরকম অভিযোগের একটা টোনের মধ্যে থাকেন, তারা তো তাদের কাজ করবেন, তারা তো ওরকমই করবেন। কিন্তু এর আবার মধ্যে কিছু কিছু আপনি পত্রিকা, যার কথা বলছেন তার প্রসঙ্গ থেকেই টানি যে এই যে আপনাদের মধ্যে যারা আসলে জুলাইয়ের শক্তি, জুলাইয়ের পক্ষে আন্দোলনের পক্ষে একটু আগে বলছিলাম ছাত্র শিবির, ছাত্র দল, তারপরে এই যে এনসিপি বৈষম্য বিরোধী থেকে যারা ছিটকে গেছেন তাদের মধ্যে পাল্টাপাল্টি নানান রকম কেউ ব্যবসা করছেন, কেউ রোদালিপনা করছেন, আম আবার কেউ বঞ্চিত করার জায়গায় গেছেন। এইরকম যে পাল্টাপাল্টি চলছে অনৈক্যের জায়গায় যখন দেখা যাচ্ছে, তখন মাহফুজ আলমও বলছিলেন যে এইরকম কুস্তির মধ্যেই আসলে আওয়ামী লীগ ফিরে আসার একটা পথ অনিবার্য তৈরি হবে। সেরকম একটা পরিস্থিতি কি আপনারাই তৈরি করছেন কিনা? আমি মনে করি না যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে আছে। আপনার শোতে মাঝে মাঝে একজন আওয়ামী লীগ নেতা আসেন, উনি ভালো গান করেন দেখি, যে আবার জিম টিম করেন, আবার হচ্ছে আপনার কি বলে যেন গিটার বাজান জিমে, হুম। কি বলে ওই ওই মানে পারফর্ম করেন প্যাডের মধ্যে। এগুলো করেই ওনাদেরকে কাটাতে হবে। হ্যাঁ, আবার তাদের যারা যারা দুর্বল নেতা আছেন, মানে যাদের পয়সা টয়সা নাই, বা যাদেরকে তারা দেশের মধ্যে আহ ঝুঁকিতে রেখে চলে গেছেন, তাদেরকে ওনারা মাঝে মাঝে যেরকম খুদ করে পাঠাবেন এবং বলবেন একটা কর্মসূচি করে ছবি পাঠাও। ওনারা জনশূন্য রাস্তায় ভোরবেলা জঙ্গিদের মতো মুখোশ পরে একটা ব্যানার নিয়ে একটুখানি দৌড় দিয়ে জয় বাংলা বলে আবার গলিতে ঢুকে পড়তে হবে, এগুলোকে রাজনৈতিক কর্মসূচি বলে না। মানে এবং এরকমই তো যতক্ষণ আপনি করত। রাজনৈতিক মানে এর আগে যখন আওয়ামী লীগ যখন ধরেন দমন-পীড়নের রাজনীতিটা করত, তখন তো বিরোধী দলগুলো এরকমই করত। তো এখন তারা আসলে তাদেরকে সেই ফ্লোর দেওয়া হবে না। তো তারা আর কি করবে? না, আওয়ামী লীগকে তো দমন পীড়ন করা হচ্ছে না। আওয়ামী লীগকে বলা হচ্ছে যে তুমি আসো এবং বিচার ফেস করো, যদি আপনার যদি সাহস তাদেরকে তো থাকে। নিষিদ্ধ করে সেটা রাখা তো হয়েছে আপনি একটা করছেন না। কর্মসূচি নিষিদ্ধ করে রাখা হয়েছে না? না, তাদেরকে তো সেটা তো ধরেন সেটা তার সংগঠন, হ্যাঁ কেন, মানে ধরেন একটা সংগঠনে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তখন প্রথম পদক্ষেপটা কি হয়? প্রথম পদক্ষেপটা হয় যে এটা শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার পদ স্থগিত থাকবে, হুম। মানে তুমি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এটাই করা হয়েছে আওয়ামী লীগের সাথে। আপনি দ্রুততম সময়ের মধ্যে আসেন, দ্রুততম সময়ের মধ্যে ট্রায়াল ফেস করেন, এবং যদি দেখা যায় যে আপনি নিষ্পাপ নিষ্কলুষ, এইমাত্র সদ্য প্রস্ফুটিত গোলাপ, তাহলে আপনি আবার রাজনীতি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর আগ পর্যন্ত তো আপনার আপনার ট্রায়াল এখনো আনফিনিশড, কিন্তু আপনাকে আমি বলবো যে হ্যাঁ তুমি তোমার মতো করে যাও, আগের মতো আগের সবকিছু করো, এবং দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করে বলো হুম। যে বাংলাদেশে আসলে জুলাই গণঅভ্যুত্থান বলতে কিছু হয় নাই, এগুলো সবই হচ্ছে ষড়যন্ত্র। তাহলে তো আপনি বাংলাদেশে কিন্তু আবার কি হলো নর্মালাইজ হতে আসলে? কি পারবেন না। হলো? মানে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স যেন না করতে পারে, এর জন্য সরকার বারবার দফায় বলেছে। কিন্তু কোনোভাবেই তাদেরকে মানানো যায় না। দীনেশ ত্রিবেদী ডক্টর ইউনূস সরকারের সময় থেকেই বলে আসছে কাজ হয় নাই। এই সরকারও সম্প্রতি বেশ তৎপরতা চালিয়েছে। হুমায়ুন কবির বলেছেন, মানে উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। দফায় এই বার্তাটা তাদেরকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বিভিন্নভাবে। কিন্তু তারা আসলে কোনোভাবেই মানানো গেল না। আমাদের দেশে বলা হলো কোনো গণমাধ্যম যেন সেটার কোনো কাভারেজ না করে, এবং গণমাধ্যমগুলো কম বেশি সেটা মেনেই চলল। কিন্তু দেখা গেল যে তারা তো আসলে ঠিকই সেই প্রেস কনফারেন্সটা করলো। রয়টার্স সেটা লাইভ করলো। সব রকম আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে আসলো এবং আ সেটার কাভারেজ পেল। তাহলে আসলে বাংলাদেশ এখান থেকে মানে তাদেরকে আটকে রেখে কি লাভ হতো? কি লাভ হলো? বাংলাদেশের তো এখানে কোনো ক্ষতি নাই।
এবং এটা করে তো আওয়ামী লীগের আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলা আওয়ামী লীগের কোনো লাভ হয়েছে কিনা এই প্রেস কনফারেন্স করে। হুম। বাংলাদেশের কোনো ক্ষতি নাই। আপনি তো প্রশ্নটা করছেন যে বাংলাদেশের কি লাভ হলো। আসলে আমি বলবো যে বাংলাদেশের কোনো মানে ক্ষতি যদি নাই। লাভই কিন্তু না এই হয় প্রেস বা যদি ক্ষতিরই শঙ্কা না থাকে তাহলে আটকানো কেন? সে বলছে যা বলুক তাতে মানে এত কি যায় আসছে? না, যদি কোনো কারণ সে লাভটা তো থেকে থাকে। তাকে তো এখন প্রায়োরিটি কোনটা? প্রায়োরিটি হচ্ছে তাকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়াল ফেস করার আগে আপনি যদি তাকে সংবাদ সম্মেলন করতে দেন, এরকম এত প্রিভিলেজড অপরাধী তো সবাই হতে পারে না যে আপনি অপরাধী কিন্তু আপনাকে আমি সংবাদ সম্মেলন করতে দেবো, বা আমি অপরাধী আমি সংবাদ সম্মেলন করতে পারবো। এখন এটা হলো দিল্লির আহাম্মকি। তারা রাষ্ট্রটা বড় হলেও তাদের মাথা হচ্ছে গোবর ভর্তি, কারণ তারা বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে একটা সন্ত্রাসী দলকে বেছে নিয়েছে। এটা তাদের ব্যাপার। এখন তারা এবং সেখানে রয়টার্সের যে কথাটা বললেন, ওখানে ওই সামথিং রুমা পাল বলতে একজন ভদ্রমহিলা আছেন। হুম। তিনি আসলে ভারতীয় অবশ্যই, এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে আমাদের যাদের যাদের সাথে তিনি কথা বলেছেন, মানে আমার সাথে কথা বলেন নাই, কিন্তু যাদের সাথে সাথে তিনি বিভিন্ন কথা বলেছেন সেগুলো তো আমরা জানি। তার একমাত্র কনসার্ন ছিল যে অন্তর্বর্তী সরকার ওই আদানির সাথে যে চুক্তিগুলো আছে সেগুলো মানে বজায় রাখবে কিনা, নাকি সেগুলো বাদ দিয়ে দিবে। ফলে বুঝতেই পারছেন রয়টার্সে কিংবা এরকম ওয়েস্টার্ন মিডিয়া গুলোতে তো ইন্ডিয়ার কিছু লোক আছে, ইন্ডিয়ান অ্যাসেট তো আছে। তারা এই ঘটনাটা তাদের মতো করে ফ্রেমিং করতে চাচ্ছে, কিন্তু সেটাতে খুব বেশি লাভ হবে এরকম মনে করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে জাতিসংঘের কাছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন একটা প্লি করলো যে ওই যে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, হুম। এটা এটার মধ্যে কিছু এটা নিয়ে তারা কথা বলতে চায় বা এরকম কিছু সামথিং, তখন কিন্তু জাতিসংঘ বলেছে যে এটাকে অবিশ্বাস করার মতো কোনো কারণ আমাদের সামনে হাজির হয় নাই। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গতকাল জাতিসংঘ কিন্তু জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হুম। করেছে। অর্থাৎ আপনি যতই বলেন জুলাইকে আপনি ঝুলাবেন, আপনি জুলাইকে বলবেন জুলাই মানে মিথ্যা, আহ উল্টো আপনি মিথ্যা হয়ে যাচ্ছেন, মানে আওয়ামী লীগ মিথ্যা হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ আহ ওই যে আপনার এখানে কিন্তু যিনি জিম আওয়ামী করতে লীগের আসেন, পক্ষ জিম থেকে মানে জিম আমার করার যে অনুষ্ঠানে যারা নেতারা আসেন তারা বলেছেন, যারা আসলে যে যারা জাতিসংঘে গেছেন তারা জিজ্ঞাসা করেছেন যে ১৪০০ যে শহীদ কারা তারা সেই তালিকা দিতে মানে সেটি দিতে পারে নাই জাতিসংঘ। মানে যেই জায়গাগুলো প্রশ্ন আমি আপনার কাছে প্রশ্ন আছে সেগুলো আপনার কাছে তুলছি। আপনি যদি এটা আরেকটু ব্যাখ্যা দেন। এবং জাতিসংঘ ওই প্রতিবেদনের একদম শুরুতেই লিখে দিচ্ছে যে এটা জাতিসংঘর যে এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড সেটি মেনে করা হয় না এবং এটি কোনো আদালতে বিচারক মানে সাক্ষী হিসেবে এটা সাক্ষ্য হিসেবে প্রমাণযোগ্য না। ফার্দার তদন্ত প্রয়োজন। মানে এডিটোরিয়াল পলিসি মেনেই যদি না হয়, তাহলে সেটা আসলে মান কি? আমরা তো এটা পড়েছি এবং আমরা দেখেছি যে এখানে যে যুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অকাট্য। আর আমরা তো এটা আমাদের জীবন দিয়ে এখানে দেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই। এখন এর বাইরে জাতিসংঘ এটাও বলেছিল যে যদি বাংলাদেশ এই কেসটাকে আইসিসিতে নিতে চায় তাহলে তারা সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশের এরকম কোনো কারণ তৈরি হয় নাই, কারণ এখানে আমাদের একটা ফাংশনাল ট্রাইব্যুনাল আছে। ফলে এখানে এটার বিচার কার্য হবে। এবং জাতিসংঘ এখানে ক্লোজলি এটা অবজার্ভ করছে যে বিচারের আন্তর্জাতিক যে মানদণ্ড সেটা যেন রক্ষিত সেই হয়। মানদণ্ড নিয়ে ফলে আন্তর্জাতিক এটাকে সংস্থাগুলো কন্টিনিউয়াসলি আপত্তিও জানিয়ে যাচ্ছে। যেমন কোন কোন সংগঠন? যেমন হিউম্যান রাইটস ওয়াচ তারা এটা নিয়ে আপত্তি জানিয়েছে। আম আরো কয়েকটা সংগঠন আছে যারা আসলে স্পেসিফিক্যালি কয়েকটা বিচারের কথা বলে এবং যারা ধরেন আন্তর্জাতিক সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি এটা নিয়ে লিখেই যাচ্ছেন। যিনি আসলে আগেও যুদ্ধাপরাধীর ট্রায়াল যখন হয়েছিল তখনও তিনি সেখানে আছেন এবং এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তার বিশেষ একটা জায়গা কাজ করার। তারা আসলে এটা নিয়ে নানান রকম অভিযোগ, আপত্তি বা এটার আনফেয়ারনেস, ডিউ প্রসেসের অভাব ইত্যাদি নিয়ে বলে যাচ্ছেন। না, একটা যে হলো যে আপনার হিউম্যান রাইটস ওয়াচের ইয়েটা আমি দেখি নাই, হুম। বা আমি হয়তো এড়িয়ে যেতে পারে, আমার চোখে পড়ে নাই। ডেভিড বার্গম্যান সাহেব তো তখন আওয়ামী লীগের সবচেয়ে অপছন্দের তালিকায় ছিলেন। একদম। এখন আবার তিনি আওয়ামী লীগের সবচেয়ে প্রিয় ব্যক্তি, এরকমই হয়। হ্যাঁ। তা আমরা তখনও ডেভিড বার্গম্যানকে খুব বেশি মানে লুফে নেই। এখনো আমাদের ডেভিড বার্গম্যানের কথা নিয়ে প্রশ্ন নিয়ে কোনো দ্বিধা নাই। তিনি প্রশ্ন করছেন গণতান্ত্রিক সমাজে যে প্রশ্নগুলোর কথা করা উচিত সেগুলো তিনি করছেন। অযৌক্তিক প্রশ্ন এবং করছেন? কিছু কিছু তার প্রশ্নগুলো আহ, তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব পলিটিক্যাল বোঝাপড়া আছে। তিনি তো আর শুধু আন্তর্জাতিক সাংবাদিক বললে হবে না, তার সাথে বাংলাদেশের এক ধরনের সম্পর্ক তো আছেই। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে রাজনীতি, তিনি এটার অংশই এক এক হুম। অর্থে। হ্যাঁ, তিনি এখানে তিনিও একটা পক্ষ। ঠিক আছে। ফলে তিনি সেখান থেকেই তার প্রশ্নের ফ্রেমিং তো আছে, ফ্রেমিং গুলো সাজান। সেটাতে কোনো সমস্যা নেই, তিনি তারটা করছেন। এবং আমি মনে করি যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকাটাই ভালো। তাহলে বিচারিক প্রক্রিয়া আরো বেশি স্বচ্ছ হবে এবং ট্রাইব্যুনালকে জাস্টিফাই করতে হবে তার রায়গুলো। এটা সত্য যে কিছু কিছু ক্ষেত্রে কিছু তো মামলা বাণিজ্য এগুলো তো হচ্ছে, এগুলো বাংলাদেশের প্রায় ঐতিহ্যের মতো যে এগুলো হয়ে থাকে।
এবং সেগুলো আবার এই রাজনৈতিক দলগুলোই করে থাকে। তো সেইটা সমাধান করা এক জিনিস। আর এটার কারণে আমি বলবো যে ও দেখো দেখো তাহলে জুলাই কিছুই হয় না, আওয়ামী লীগ নিষ্পাপ, সেটা হলো আরেক জিনিস। হুম। হ্যাঁ, বা দুই ভাবে দেখাটাই ভালো হবে। হুম, নিশ্চয়ই আওয়ামী লীগ নিষ্পাপ হবে কেন? মানে তাদের কিন্তু বিচারিক প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, সেটা যদি প্রশ্নবিদ্ধ, তাহলে তো এটা একটা বড় জায়গা রয়ে গেল। মানে বারবার এই জায়গাটা যদি প্রশ্ন করার সুযোগ রেখে না দেওয়া হয়। বড় কোনো ওইরকম 13 সালে যেরকম ছিল যে একটা ক্যাঙ্গারু কোর্টের মতো আপনি দাঁড়িয়ে যাবেন, আমি বসিয়ে দেব, কিংবা ধরেন আপনার যিনি অভিযুক্ত হুম। তার সন্তান কিংবা সাক্ষীকে গুম করা, হ্যাঁ, সুখরঞ্জন বালির মতো ঘটনা তৈরি করা, এখনো এগুলো, দেখা কিংবা যাচ্ছে যে স্কাইপ আমি যদি কেলেঙ্কারি। না বলি তাহলে তো বলবেন, মানে সেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী সেই বক্তব্য যেটি আসলে অন ক্যামেরায় বলে ফেলেছেন, যেটি আসলে ক্যামেরা অফ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অন থাকাতে সেটিও তো মানে চলে আসছে, যে তিনি বলছেন যে আসলে বোঝা যাচ্ছে যে এখানেও কোনো একটা আ যোগসাজশ, সেই শব্দটা যেভাবেই বলি না কেন, তাদের মধ্যে আছে বিচারক বা শেখ হাসিনার পক্ষের আইনজীবী যিনি ছিলেন। ওরকম ঘটনা তো এখানেও দেখা গেছে। শেখ হাসিনাকে আরো ভালো আইনজীবনী দিক না, অসুবিধা নাই তো। তিনি হুম। আর আর আসলে তার পক্ষে কে এরকম একটা মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে যিনি অভিযুক্ত তার পক্ষে মানে কেউ কেউ যে এখনো মানে কি বলে ফাইট দিচ্ছেন আইনি, এটাই তো মানে বেশি। কিন্তু তিনি চাইলে অন্য আরো আরো বড় সাংবাদিক পাঠাতে, আরো বড় আইনজীবী পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। বরং কিন্তু সেটা সেই আরো সময় তো আমাদের যে আইনজীবীরাও মবের শিকার হয়েছেন। ধরেন আদালতে মবের শিকার হয়েছেন। আইনজীবীরা নির্বাচনও করতে পারলেন না। তারা আওয়ামীপন্থী বলে পরিচিত বলে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী প্যানেল তারা দাঁড়াতেই পারলেন না। মানে হয়েছে তো, শুধুমাত্র আওয়ামীপন্থী ট্যাগ থাকার কারণে তারাও তো এই যদি বলি বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু তারা তো আওয়ামী আওয়ামী আইনজীবী তো ছিলেনও। আওয়ামী আইনজীবী তো হিসেবে তাদের যে আদালত আদালত কিংবা কোর্ট পাড়ায় তাদের যে গত 17 বছরের দোর্দণ্ড প্রতাপ হুম, কিংবা তাণ্ডব, এগুলোর যারা ভিকটিম, তাদের তো কিছু কিছু ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু সেটাও আমি মনে করি যে একটা আইনি প্রক্রিয়ায়, মানে একটা ডিউ প্রসেসে ডিল করা উচিত। হামলা কিংবা হুম, পাল্টা ধাওয়া, এগুলো যদি আমাদের কোর্ট পাড়ায় কিংবা আদালতে হয়, সেটা কাঙ্ক্ষিত না। ফলে সেটা সেটা আলাদা জিনিস, সেটা আমাদের রাজনৈতিক সমালোচনা, মানে আমাদের ইন্টারনাল পলিটিক্স এর সমালোচনা। ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার ব্যাপারটা আলাদা। এখনো পর্যন্ত আমি দেখি নাই যে খুব বড় কোনো প্রশ্ন কিংবা খুব বড় কোনো এটাকে আহ অগ্রহণযোগ্য কোনো কিছু হচ্ছে এরকম বলার কোনো সুযোগ আছে। কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো হুম। মানে সেটেল করতে ধরেন হবে এবং সেগুলো ট্রাইব্যুনালের উত্তর কথা তো চিফ বলছি না। আমি টোটাল বিচার প্রসিকিউটর দিয়ে যাচ্ছেন। প্রক্রিয়াতেই বলি। ধরেন হাতকড়া পরা অবস্থায় আজকেও দেখছিলাম এরকম একাধিক ঘটনা, বেশ কয়েকটা ঘটনা দেখা গেছে। হাতকড়া পরা অবস্থায় আইসিইউতে মারা গেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা, বা হেফাজতে মৃত্যুবরণ করছেন তারা নির্যাতনের শিকার হয়ে। সেরকম ভিডিও আবার দেখা যাচ্ছে। ধরেন জামিন হচ্ছে না। মামলাটা, অনেক মামলা আছে যে তার বিরুদ্ধে আসলে যথাযথ মামলার বদলে কোনো একটা ভুয়া মামলা আছে। সেই ভুয়া মামলায় তিনি জামিন পাচ্ছেন না। এরকম অনেক রয়ে গেছে। তাহলে আসলে বিচারটা প্রশ্নবিদ্ধ না হয়ে উপায় কি? না, বিপরীত চিত্র আছে, মানে অবিশ্বাস্য দ্রুতগতিতে জামিন পাচ্ছে, আছে, কিংবা হচ্ছে আপনার আছে। হ্যাঁ। এবং হাত করার কথা বললেন, আমি তো দেখতে পেয়েছি যে ইনু সাহেব, তিনি কিভাবে হাস্যোজ্জ্বল মনে হচ্ছেন যেন তিনি সচিবালয়ে প্রবেশ করছেন, তিনি হুম, মন্ত্রী হিসেবে, সেভাবে করেও তিনি আদালতে আসছেন, এগুলো তো আমরা দেখেছি। ফলে এগুলো আছে। এবং আহ, আমার বক্তব্য হলো যে আমি তো বিচারিক বা আদালতের ভেতরের ব্যাপারটা অত ভালো বুঝি না। যেটুকু আমি বাইরে থেকে একজন সচেতন নাগরিক কিংবা পলিটিশিয়ান হিসেবে প্রত্যাশা করতে পারি, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটাকে একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। এবং যত ধরনের প্রশ্ন আমি মনে করি যে যে প্রশ্নগুলো পরাজিত শক্তির পক্ষ থেকে করা হবে, তার সবগুলো ডিফেন্স, সবগুলো যুক্তি আমাদের কাছে আছে। হুম, সেগুলো আলসেমি না করে, এই যে একজন চিফ প্রসিকিউটর বসিয়েছে বিএনপি, তিনি এই যে সন্ত্রাস বিরোধী যে আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনটা ভালো করে পড়ে দেখেন নাই। এবং তিনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে যদি সেটা বিদ্বেষমূলক না হয়। কিন্তু ওই যে আইনে তাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোনো ধরনের বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না। আবার তিনি দায়িত্ব গ্রহণ করার পরে এটাও বলেছিলেন যে মানে মানবতা বিরোধী অপরাধ আর ফৌজদারি অপরাধ যে আলাদা ব্যাপার, সিস্টেমেটিক হুম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আর একটা স্পোরাডিক একটা নির্দিষ্ট গুম যে আলাদা ব্যাপার, এটা তিনি তখন গুলিয়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যখন গুম কমিশন নিয়ে কথা বললাম, যখন গুমের অধ্যাদেশটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে এটা কেন দরকার। তখন তারা বলেছিলেন না, এটা দরকার হবে না, কারণ ওই যে আইসিটি আইনটা, যেটা এই আইনের মধ্যে এটা কাভার করা সম্ভব। এখন আপনি আমাকে বলেন, আইসিটি আইনটা তো আসলে মানবতা বিরোধী অপরাধকে ডিল হুম, করার জন্য, যেটা সিস্টেমেটিক, যেটা ওয়াইড স্প্রেড, যেটা একটা লম্বা সময় ধরে আহ খুবই পদ্ধতিগতভাবে হয়েছে, কালেকটিভ একটা ক্রাইম। আপনি যদি আজকে যদি বাংলাদেশে কোনো একজন অতি উৎসাহী পুলিশ কিংবা কোনো একজন অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর অন্য যে কোনো বাহিনীর লোক যদি একটা লোককে গুম করে,
যেটা আসলে সরকারি সিদ্ধান্ত না, একটা বিচ্ছিন্ন নির্দিষ্ট স্পোরাডিক একটা যদি গুম হয়, এটার বিচার আপনি কিভাবে ওই আইসিটি আইনে করবেন? তো তিনি তখন এটা তখন তিনি বলেছিলেন যে আইসিটি আইনের মধ্যে এটা সম্ভব। একইভাবে ওই যে আহ, অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হিসেবে যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, এখন যিনি আইনমন্ত্রী, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন যে এই এই আইনেই সম্ভব, আইসিটি আইনেই সম্ভব। তো এরা দেখেন 30-35 বছর ধরে নাকি আমাদেরও জন্মের আগে থেকে নাকি তারা আইন প্র্যাকটিস করেন, কিন্তু তাদের আইন সম্পর্কে এই হলো বোঝাপড়া। আমরা তো আইনের ছাত্র না, কিন্তু আমরা সামান্য পলিটিক্যাল কাণ্ডজ্ঞান ব্যবহার করেই তো বুঝতে পারছি। এই যে আমি আপনাকে ব্যাখ্যা করলাম, আপনার কাছে তো এটা কনভিন্সিং মনে হয়েছে, আপনি নিজেও বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু তারা দেখবেন যে বুঝতে চাচ্ছে না। কিন্তু এই ধরনের লোকেরা এখানে বসে আছে। তো এই ধরনের লোকেরা যখন বসে থাকে, তখন তো আপনার আহ যেটা আসলে দরকার নাই সেরকম বিড়ম্বনাও তৈরি হতে পারে, সেরকম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এবং আমরা সবসময় যেটা বলেছি যে যোগ্য লোক বসান আপনি সব জায়গায়, কিন্তু বিএনপি তো যোগ্য লোক বসাচ্ছে না। তাদের এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলো হয়ে গেছে তাদের পুনর্বাসন কেন্দ্র। তাদের যে দ্বারা যাদেরকে তারা মনোনয়ন দিতে পারে নাই কিংবা যারা নির্বাচনে হেরেছে, তাদেরকে এখানে আবার পুনর্বাসন করা হচ্ছে। আমি এবার পদযাত্রায়, জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গায় গেলাম, মানে অনেকগুলো জেলায় গেছি, যেমন চুয়াডাঙ্গাও গেছি। সেখানে কি আমি হতবাক হয়ে শুনলাম যে সেখানে বিএনপির যে নেতা, মানে যে প্রার্থী 60,000 ভোটে, 60,000 ভোটের ব্যবধানে যিনি হেরেছেন, তাকে জেলা পরিষদ প্রশাসক বানানো হয়েছে। অর্থাৎ যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আপনি তাকে আবার পাবলিক অফিসে বসিয়েছেন। তো এটা হলো বিএনপির জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা তো জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। ওনারা তো বলেন যে ওনারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ এই বহুদলীয় গণতন্ত্র হচ্ছে এরকম যে যিনি নির্বাচনে হেরে গেছেন তাকে ওনারা, এবং 60,000 ভোটের ব্যবধানে, 600 ভোট না, 6,000 ভোট না, 60,000 ভোট, তাকে তারা আবার পাবলিক অফিসে বসিয়ে দিয়েছেন। তো তারা সম্ভবত মনে করেন যে এগুলো তাদের দলীয় সম্পত্তি কিংবা পুনর্বাসন কেন্দ্র, তা এখানে তারা বসাচ্ছেন, এবং যাকে মনোনয়ন সামনে দিতে আসলে পারেন নাই। রাষ্ট্রপতির নিয়োগ আছে। একটু একটু কয়েকটা জায়গায় সুনির্দিষ্টভাবে আসি। রাষ্ট্রপতির নিয়োগের তফসিল ঘোষিত হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আ ডক্টর ইউনূসের নামও শোনা যাচ্ছে আর মির্জা ফখরুল ইসলামের নামও শোনা যাচ্ছে খুব জোরে সোরে। আরো হয়তো কিছু, কিছু নাম আছে। আপনাদের কোনো প্রেফারেন্স আছে? দেখুন, আমি একটা একেবারেই ব্যক্তিগত মতামত দিই, এটার সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই, মানে এটা নিয়ে আমাদের দলীয় ফোরামে কোনো আলোচনা হয় নাই। কিন্তু রাজনীতি করার বাইরে একজন অবজারভার হিসেবে আহ এটা আমার মন্তব্য। বিএনপি যদি একটা পরিণত কিংবা ম্যাচিউর দল হতো, তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাতো। হুম, কিন্তু বিএনপির সেই রাজনৈতিক প্রজ্ঞা নাই। হুম। কারণ হচ্ছে, আমি কেন এটা বললাম, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল যে সিনারিও সারা পৃথিবীতে, এটা ডিল করার মতো একজন মাত্র ব্যক্তি বাংলাদেশে আছেন, যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, এমনকি খলিলও তার কাছে, রজার খলিল যাকে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তিনিও তার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। তো কিন্তু যে ধরনের চ্যালেঞ্জ গুলো বিএনপি কে ফেস করতে হচ্ছে এবং হবে, যে ধরনের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং হবে, সেগুলো মোকাবেলা করার জন্য বিএনপিতে তো আমি একটা লোক ডক্টর দেখি মোহাম্মদ না, ইউনূস কি এমন একটা লোক। মানে চ্যালেঞ্জ মোকাবেলা করার নজির স্থাপন করেছেন যে তিনিই একমাত্র সঠিক? অনেক সময় বলে না যে চেহারাই কাফি, হুম। আমরা কিন্তু এটা বলি আর কি, চেহারাই কাফি মানে চেহারাই যথেষ্ট। তো তার সেই আন্তর্জাতিক এক্সপোজার এবং আন্তর্জাতিক মানে ক্যালিবার, গ্রহণযোগ্যতা আছে, যেটা বিএনপি সরকারের জন্য কিন্তু একটা আমার বিরাট প্রশ্ন অ্যাসেট হচ্ছে হতে পারত। গ্রহণযোগ্যতা দিয়ে কি করলেন তিনি? তার হাতেও তো একটা সময় ১৮ মাসের একটা সময় ছিল। অনেক আন্তর্জাতিক কিছু করেছেন। গ্রহণযোগ্যতা দিয়ে ভারতের সাথে সম্পর্ক সে জায়গাটাও মানে খুব কিছু হলো না। শেখ হাসিনাকে বন্ধ করা গেল না তার ভারতের সাথে বক্তব্য। সম্পর্ক। ধরেন মার্কিন চুক্তিটাও করে নিতে হলো এবং সেটি আমার অনুষ্ঠানে বলছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলছিলেন যে নির্বাচনকে রেকগনিশন পাবার জন্য চুক্তি করার কোনো বিকল্প ছিল না। ফলে এই বিকল্পহীনভাবে চুক্তিটাও করে নিতে হলো। মানে এরকম আসলে কি এমন গুরুত্বপূর্ণ বা ভালো নজির স্থাপন করে গেছেন যার কারণে তাকে চেহারায় কাফি মনে হচ্ছে? অনেক কিছু করেছেন 18 মাসে। মানে অ্যাপার্ট ফ্রম ফায়ার ফাইটিং, যে ধরনের একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এই ফায়ার ফাইটিং তো করেছেনই। প্রায় সমস্ত থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেগুলোকে রিস্টোর করা দ্রুততম সময়ের মধ্যে। ধরেন এই যে বিএনপি সরকারকে দেখতে পাচ্ছেন না, এই বিএনপি সরকার যদি ক্ষমতায় বসতো 5 আগস্টের পর, তারা 5 বছরই থানাগুলোকে রিস্টোর করতে পারতো না, কারণ তারা যে ক্যাপাসিটি দেখাচ্ছে। কিন্তু এই দুর্বল সরকার শুধুমাত্র প্রধান মানে ইউনূস সাহেবের ওই ব্যক্তিত্বের ভারেই এই কাজগুলো করতে পেরেছে। এর মধ্যে তারা অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়ে গেছে, তারা গণভোট আয়োজন করেছে, এবং সবচেয়ে মোস্ট কিছুই কাজে ইম্পর্টেন্টলি আসে একটা নাই। আসে না, সংস্কার সেটা তো প্রস্তাবও বিএনপির কাজে সমস্যা, আসে নাই, গণভোটও কাজে আসে নাই। কিছুই তো সেটা কাজে তো আসে নাই। সেটা তো বিএনপির সমস্যা, সেটা সেটা প্রধান উপদেষ্টা আমি তো ইউনূস নিয়ে কথা বলছি। হুম, এটা তো ইউনূসের সমস্যা না। ইউনূস তো
সাকসেসফুলি গণভোট দিয়ে গেছেন, এবং তিনি তো পাওয়ার ট্রানজিশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাকে আসলে পিসফুলি বিএনপি বলে অন্তহীন প্রতারণার দলিল, তারা আসলে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছেন। ইউনূস বলেছিলেন ঠিক যতটুকু সম্মতি হবে ততটুকুই ভিতরেই হবে আসলে, সেটার উপরেই হবে জুলাই সনদ, বা সেটার উপরেই গণভোটের আয়োজনটা হবে। কিন্তু তার বাইরে অনেক কিছু আছে যেটা আসলে সম্মতি হয় না। সব দল যতটুকু সম্মত হবে তার বাইরে অনেক কিছু আছে। ফলে প্রতারণা বলছে। না, এটা তো ধরেন জুলাই সনদটা তো আমার মাথায় স্ক্যান করার মতো, মানে আমি এটা জানি অক্ষরে অক্ষরে কোথায় কোথায় কি আছে। ফলে বিএনপির এই কথাগুলো যখন শুনি তখন আমি কি রিয়াকশন দিব আমি বুঝতে পারি না। মূলত বিএনপির এই বক্তব্যগুলো প্রতারণামূলক বক্তব্য, কিন্তু সেটা কিন্তু একটা ডিফারেন্ট আলোচনা। আমরা যে জুলাই সনদে আলোচনা করি তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রধান, মানে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ডগুলো, এগুলো আমি মনে করি 18 মাসে যেগুলো করে গেছেন, হ্যাঁ অনেক কিছুই পারেন নাই, ডেফিনেটলি অনেক কিছু পারেন নাই, বা তাকে পারতে দেওয়া হয় নাই। তাকে যে মাত্রায় ব্ল্যাকমেইল করেছেন বিএনপি এবং অন্যান্য ক্ষমতাসীন পক্ষ, আমলাতন্ত্র থেকে শুরু করে, বাংলাদেশের কোন সরকারের বিরুদ্ধে তো সেই সরকারের আমলারা মুভমেন্ট করেছে এরকম খুব বেশি নজির নাই। এনডিআর এর আমলারা মুভমেন্ট করেছে, জনপ্রশাসনের আমলারা মুভমেন্ট করেছে, এবং ভুতুরে 2 থেকে 250 আন্দোলন হঠাৎ করে গজিয়ে গেল, সেগুলো আবার এখন নাই। হ্যাঁ, তো এগুলো তো আমরা সবই বুঝি কোথা থেকে আসে। যে ওবায়দুল কাদের পলাতক বলতো না যে কোথা থেকে এলো এরা, তো এই যে কোথা থেকে এলো এরা, এটা তো আমরা জানি, কিন্তু এখন কিন্তু নাই, আপনি দেখবেন। তো এর মধ্যেও যে তারা মোটামুটি আগে কিছু জায়গায় সীমাবদ্ধতা বা খামতি বাদ দিলে সাকসেসফুলি সময়টা পার করেছেন, এবং আমি যেটা বলছি মোস্ট ইম্পর্টেন্টলি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বাদ দিলে একটা পিসফুল ট্রানজিশন, পাওয়ার ট্রানজিশনটা করতে পেরেছেন, এটা হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এটা পেরেছেন আপনি 5 আগস্টের পরে কল্পনা করেন ওরকম একটা একটা সিস্টেম, যেটা পুরোপুরি আওয়ামী লীগের তৈরি করা একটা সিস্টেম, এটার যিনি মানে নিউক্লিয়াস, তিনি এই দেশ থেকে পালিয়ে গেছেন, এবং তারপরে এই সিস্টেমটা প্রায় কলাপস করেছে, কিন্তু তাদের অ্যাসেট গুলো রয়ে গেছে বাংলাদেশে। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি তো সাহস হয়নি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার। ছাত্ররা তো তাদেরকে সেই প্রস্তাব দিয়েছিল। আপনি যে প্রথম আলোতে যদি রিসেন্টলি স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎকারটা পড়েন, সেখানে কি এতদিন কিন্তু আমরা কথা বলেছি যে আমরা জাতীয় সরকার প্রস্তাব দিয়েছি, তারা রাজি হয় নাই। এখন তো তিনি এটা স্বীকার করেছেন, তাই না, যে ওরা জাতীয় সরকার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরাই বলেছি অন্তর্বর্তী সরকারের কথা। তার মানে অন্তর্বর্তী সরকারটা বিএনপির সরকার। এখানে শুধু ছাত্রদের ইয়েটা কতটুকু যে তারা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাকে এস্টাবলিশ করতে পেরেছিল। এবং আজকে যদি আপনি আসিফ নজরুলের সাক্ষাৎকার দেখেন, প্রথম আলোতে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার ছাপছে, তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আসিফ নজরুলের সাক্ষাৎকার, এই দুজনের সাক্ষাৎকার আমি মনে করি একটা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে থাকবে। কারণ আমরা তো কথা বললে সেটা ইয়ে হয় না। উনারা তো বলছেন যে এই যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা কিভাবে এখানে এস্টাবলিশ করেছে, এবং তারা সেনাবাহিনী বলেন কিংবা রাজনৈতিক দলগুলো বলেন, তারা কিন্তু এটা মানতে চায় নাই, এবং এটা নিয়ে অনেক সময় পার হয়েছে। তো আহ, এটাই মানে অন্তর্বর্তী সরকারটা হচ্ছে একটা বিএনপির প্রজেক্ট। হ্যাঁ, ছাত্ররা এখানে ছিল, এবং আপনার যে কারণে আমি বলছিলাম যে এই 5 তারিখের পরে এই ওইরকম একটা ভঙ্গুর অর্থনীতি, ওরকম একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওরকম একটা ভঙ্গুর দেশ, এটার দায়িত্ব তো জনাব তারেক রহমান কিংবা বিএনপি নিতে চায় নাই। বিএনপি তো এই যে 1.5 বছরে তাদেরকে যে মোটামুটি একটা গোছানো জায়গায় দিয়ে গেল, এই রাষ্ট্রই চালাতে পারছে না। এই সমস্ত কারণে আমি বলছি, আমরা তো রাষ্ট্রপতি প্রসঙ্গে ছিলাম, যে বিএনপি যদি একটা প্রজ্ঞাবান দল হতো তাহলে তারা তাকেই বেছে নিত, কিন্তু তারা সেটা করবে না। করবে না কেন? কারণ তাদের দলের মধ্যে তৃণমূলে যেমন খাই খাই আছে, যেটা তাদের দলের এমপি স্বীকার করছেন, আবার তাদের দলের উচ্চ পর্যায়ে কে মহাসচিব হবেন, কে শেষ বয়সে রাষ্ট্রপতি হবেন, এগুলো নিয়েও প্রতিযোগিতা আছে, কে আপনারা কি কোনো স্পিকারটা আভাস হবেন। পেয়েছেন যে আপনার তো মানে আপনি বলছেন যে বিএনপি ম্যাচিউরড হলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে। এখন বিএনপি সেই ম্যাচুরিটি আছে বলে আপনার মনে হচ্ছে কিনা? আর আপনার কাছে কি না, মনে হয় নাই। কোনো মানে আপনার কাছে কোনো ধারণা পেয়েছেন কিনা বা আলোচনা শুনেছেন কিনা কে হবেন না, রাষ্ট্রপতি? আমরা যতটুকু বুঝতে পারছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হবেন। এবং এটা আমি কিন্তু তাকে মনে করছি না যে তিনি অযোগ্য বা এরকম কিছু, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। হুম। আহ, সেটা যেন আমার ভুল ভুল বোঝাবুঝি না হয়। আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি, তিনি একজন ডিসেন্ট পলিটিশিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি এটা ডিজার্ভ করেন না, প্রশ্নটা সেটা না। কিন্তু তিনি বিএনপির কিন্তু একটা দেখবেন কিছু রোগ আছে, আমরা বলি খাসলত। বিএনপি খাসলতটা হচ্ছে তারা দেখবেন দুটো কিছু কিছু, ওই যে বলে না যে সে পুরুষ মানুষ কোন জায়গায় আটকায়, নারী কোথায় আটকায়, এরকম বিভিন্ন কথা আছে না। বিএনপি কোথায় আটকায় এটা আপনাকে চিন্তা করতে হবে। বিএনপি আটকায় রাষ্ট্রপতি এবং সেনা প্রধান বসানোর ক্ষেত্রে ঐতিহাসিকভাবে। হুম। তারা দেখবেন যে আব্দুল সাত্তার সাহেবকে, একজন 80 বছরের বৃদ্ধ, তাকে রাষ্ট্রপতি বানানোর জন্য আপনার উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি যেন রাষ্ট্রপতি হতে পারেন, সেজন্য সংবিধান সংশোধন করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন দি অ্যামাউন্ট অফ মানে স্টুপিডিটি, যে একজন 80 ও 80+ বয়সের একজন মানুষ, যিনি উপরাষ্ট্রপতি, মানে অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন,
তখন তো রাষ্ট্রপতি পদটা তার মানে খালি হলো, এখন সেখানে নির্বাচন দিতে হবে। বিএনপির ভেতরে একাংশ এবং সেনাবাহিনীরও একটা অংশ তারা চান নাই যে শহীদ প্রেসিডেন্টের স্ত্রী তিনি এসে এই জায়গাটা গ্রহণ করুক, কিন্তু ওই যে 40 দিনের একটা ব্যাপার আছে বাঙালি বধুর, হুম, এই সুযোগে তারা হচ্ছে আপনার আব্দুস সাত্তার যিনি তখন উপরাষ্ট্রপতি ছিলেন, এবং বাংলাদেশের সংবিধানে উপরাষ্ট্রপতি পদে থেকে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন না, কোনো বিধান ছিল না, কিন্তু তিনি যেন পারেন এবং বেগম খালেদা জিয়াকে যেন আটকানো যায়, সেই জন্য একটা সংবিধান সংশোধনী করেছে বাংলাদেশের 6th অ্যামেন্ডমেন্ট। হুম। এই হলো ৮০ তাদের বছরের বৃদ্ধের কথা আন্ডারস্ট্যান্ডিং অফ বলছেন, এখন পলিটিক্স। ৮৬ বছরের বৃদ্ধ বা আরো বেশি হয়তো হয়ে যাবেন ডক্টর ইউনূস বলি থাকলে। বলি আমি বলি হ্যাঁ, হ্যাঁ। আমি বলি মানে বৃদ্ধ এটা হলো ছাড়া তাদের গতি নেই। আন্ডারস্ট্যান্ডিং অফ হুম, পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশন, যে এই একজন ব্যক্তিকে এটা এক জায়গায় বসানোর জন্য তারা সংবিধান সংশোধন করে ফেলেছে। আর এখন যখন আমরা গণ অভ্যুত্থানের পরে বললাম যে সংবিধান পরিবর্তন করা দরকার, তখন তারা এটাতে দেখবে একেবারে ছ্যাঁত করে উঠলো যে না করা যাবে না ইত্যাদি। তো এই যে রাষ্ট্রপতির এটা একটা, তারপর বি চৌধুরী হুম, যিনি দলের প্রতিষ্ঠাতা মহাসচিব, তাকে তো আপনি দেখেছেন, আপনার মনে আছে যে কিভাবে প্রায় অপমান করে বাধ্য হয়ে তাকে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কারণ হচ্ছে তিনি দলীয় সিদ্ধান্ত, তখন ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ কথাটা ব্যবহার করেন নাই কোনো একটা বাণীতে হুম, কিংবা কিছু একটাতে, তখন দল চাপ দিয়ে তাকে আপনার রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিল। এরপর তারা ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানালো, সেই ইয়াজউদ্দিন সাহেবই 111-এর কারিগর। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন আবার এখন কাকে দেবে এগুলো নিয়ে বিএনপির মধ্যে টেনশন আছে, মানে ভেতরে ভেতরে যে দলের লোক দিলে আবার এই ধরনের সমস্যা, দলের লোক দিলে এখানে কি তাদের যে আচ্ছা সমস্যা ধরেন শেষ করেন। হ্যাঁ, শেষ করেন, শেষ করেন। দলের একজন একজন দলের একজন ব্যক্তিত্ব সম্পন্ন বড় নেতাকে রাষ্ট্রপতি বিএনপি বানাতে চায় না, আবার না বানিয়ে উপায় নাই। কেন বানাতে চায় না? কারণ তার তো দলে অনুসারী আছে, তো তিনি রাষ্ট্রপতি হলে তো ওই আজ্ঞাবহ লেফট রাইট করবেন না। এজন্য তার বিএনপি দরকার একজন ওই চুপ্পু মার্কা একজন রাষ্ট্রপতি হলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়। কিন্তু আবার দলের মধ্যে চাপ আছে যে এরকম নেতাকে, বড় নেতাকে রাষ্ট্রপতি বানাতে হবে, এগুলো নিয়ে বিএনপির ভেতরে আমরা চলতি ভাষায় যেটা বলি বেড়াছেড়া অবস্থা। তো হুম, এখন আপনি সেনাবাহিনীর প্রসঙ্গটা আমি শুধু বলি, এটা ইন্টারেস্টিং, মানে আমার মনে হলো যে বলে রাখা ভালো। বিএনপি দেখবেন যাকে সেনাবাহিনী প্রধান বানায় সেই বিএনপির যাকে বলে যে পেছন থেকে ছুরি মারে। হুম। এটার এরশাদ বলেন, 96-এর ওই যে নাসিম বলেন, তিনি একটা কুয়েট চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপর আপনার এই যে ফখরুদ্দিন, ফখরুদ্দিন না মঈনুদ্দিন, মঈনুদ্দিন, ওই মঈনুদ্দিন ওই সময় যিনি, সেনাপ্রধান। মঈনুদ্দিন। হ্যাঁ, তো দেখেন আপনি যাদেরকে তারা বসিয়েছে, আপনি এরশাদকে বসিয়েছেন, আপনাকে সে ছুরি মেরেছে। আপনি নাসিমকে বসিয়েছেন, সে আপনার বিরুদ্ধে কু করার চেষ্টা করেছে। আপনি মঈনুদ্দিনকে বসিয়েছেন, সে 111 করে আপনার মানে মেরুদণ্ড ভেঙে আপনাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। এখন এটা কিন্তু আমি সেলিব্রেট করছি না, এটা তার সাথে অন্যায় হয়েছিল, হুম, হুম। মানে জনাব তারেক রহমানের সাথে এটা না, অন্যায় যাকে হয়েছিল। বিশ্বাস কিন্তু করেন আমি সেই বিশ্বাসঘাতকতার সুযোগ পায়। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট। তো এইগুলো ক্রাইসিসের মধ্যে বিএনপি আছে, এবং এই যে 40 বছর একটা দল বা 50 বছর একটা দল, তার কিন্তু এখনো পর্যন্ত এগুলো সেলফ অ্যাসেসমেন্ট নাই যে আমার হুম, এগুলো ঐতিহাসিক, যাকে বলে অ্যাকিলিস হিল, যেগুলো হচ্ছে আমার দুর্বল জায়গা, হ্যাঁ, যেখানে বরাবর হিট করলে আমি কুপকাত হয়ে যাই। কিন্তু তারা ওই একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানে অনিবার্য, আপনি দেখতে পাচ্ছেন যে সে খাদের কিনারে পড়ে যাচ্ছে, কিন্তু আপনি তাকে বলতেছেন যে ভাই আপনি তো পড়ে যাচ্ছেন, কিন্তু সে পড়বেই, এরকমই একটা হুম। জায়গায় সে আছে। তো দেখা যাক তারা রাষ্ট্রপতি ইস্যুটা কিভাবে ডিল করে, তাদের 2/3 আছে এখানে, তো আমাদের আমাদের পপকর্ন নিয়ে বসে থাকা ছাড়া তেমন কোনো কাজ নেই। মানে আপনার আমরা তো আর ধরেন একটা রাষ্ট্রপতি একজনকে বসালাম, মানে প্রার্থী দিলাম, সেটা তো দিতে পারি আমরা কিন্তু নিয়ম অনুযায়ী, কিন্তু তাদের তো দুই এখানে কি তৃতীয়াংশ সেনা প্রধানের অবস্থান কিছু আছে কিনা? মানে যখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো, একটা লামসাম কারণ হলো তার অসুস্থতা, তখনও সেনাপ্রধান দেশের বাইরে। এখন যখন আবার রাষ্ট্রপতি নির্বাচন, তখনও আবার এয়ার অ্যাম্বুলেন্সে মামাকে নিয়ে দেশের বাইরে গেছেন সেনাপ্রধান। মানে তিনি সবসময় এই সময়গুলোতে সেনাপ্রধান দেশের বাইরে থাকছেন। সেনাপ্রধান কি এখানে কিছু, তাকে বাইরে পাঠানো বা বাইরে থাকুক এরকম কোনো বিষয় আছে? সেনাপ্রধান তো আমি আমি আপনাকে শুনলাম, এটা অবশ্য আমি জানতাম না যে আচ্ছা। তিনি দেশের বাইরে চলে গেছেন, বা চলে গেছেন বা দেশের বাইরে চিকিৎসার কারণে বা কোনো একটা কারণে গেছেন। তিনি তো ফিরবেন না এরকম কোনো বিষয় না, না, তিনি তো অবশ্যই ফিরবেন। এবং নির্বাচন তারও টাইম আছে, রাষ্ট্রপতি হুম, নির্বাচন তো এখনই হচ্ছে না, তফসিল ঘোষণা ঠিক করা হয়েছে কিন্তু বলতেছেন। এখনো সময় আছে। মূল ব্যাপারটা হলো যে এটা সেনাপ্রধানের এখানে কোনো কানেকশন এরকম আমি মনে করি না। আর চুপ্পুর ব্যাপারটা হলো কি, চুপ্পুর ব্যাপারটা যে গ্রাউন্ডে তাকে সরানো হয়েছে, আমরা তো 1961 সালেই দাবিটা করেছি, এবং সেই হুম, দাবিটা যৌক্তিক ছিল যে তাকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু বিএনপির এটা হলো দেউলিয়াত্ব, যে তারা এখন এসে সরাচ্ছে কেন? আপনি তাকে লন্ডনে পাঠালেন চিকিৎসার কারণে, এসে সে এখন বলছে যে মানসিক ভাবে শারীরিক ভাবে অসুস্থ, এই কারণে সে চলে যাবে, যিনি 2 দিন আগে বলেছেন যে হুম, বিএনপি চাইলে আমি থাকবো। তাই না? মানে জিনিসগুলো তো মেলে না তো মেলে একটা না। একটার সাথে। হুম, মূল জিনিসটা আমি আপনাকে বলি, মূল জিনিসটা হলো যে বিএনপি সরকারের 6 মাস হয়েছে, এবং এখন যদি তারা নতুন সরকার, নতুন রাষ্ট্রপতি বসান, তাহলে নির্বাচনকালীন তারা তাদের একজন রাষ্ট্রপতি পাবেন, যেটা বিএনপির জন্য অত্যন্ত জরুরি। হুম। কারণ হচ্ছে বিএনপি অতীতেও আপনি দেখেছেন যে এবং ক্ষমতা ছাড়ার এমনিতেও মুহূর্তে, নির্বাচনকালীন অন্য কোন রাষ্ট্রপতি আসতেন তাছাড়া? ধরেন আপনি যদি বিএনপি আসার সাথে সাথে যদি তারা